আচ্ছা, তো আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ। আমরা পড়ছিলাম হচ্ছে ফ্রান্সিস বেকনের এসে অফ ট্রুথ। হ্যাঁ, এর ভিতরে সবচেয়ে একটু জটিল যেটা সেটা আমরা পড়ছিলাম। মনে হয় কিছু বাদ আছে না, পুরোটা শেষ করতে পেরেছিলাম আমরা গতদিন? না স্যার, বাদ আছে। কিছুটা বাদ আছে না? আচ্ছা, বাড়ি থেকে একটু সবাই পড়েছো? সামারি টামারি একটু দেখছো যেটুকু পড়া হয়েছে তার উপরে? হুম। ডিটেল। আচ্ছা, জি স্যার। তাহলে আমরা একটু পড়ে নিই, তারপরে আমরা ওটা দেখবো নি যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে। আচ্ছা, আমরা কতদূর পড়েছিলাম বলো তো? স্যার, একটু পাস ফ্রম ওইখান থেকে শুরু হবে। টু পাস ফ্রম অফিস থেকে। টু পাস ফ্রম থিওলজিক্যাল, এটা তাই তো? হুম। জি স্যার। অল্পই বাকি আছে নাকি এখনো আছে? ঠিক। হুম। এই দুই পেজের অংশ। তাহলে আহ, আসলে ট্রুথটা কিসের সাথে জড়িত বলো তো? সত্যটা আমরা সাধারণত ধর্মীয় ব্যাপারের সাথে অনেকখানি রিলেট করি, তাই না? হুম। জি স্যার। আর বাকি ব্যাপারগুলোকে, যেমন আমরা অনেক সময় আছি যে আমরা মিথ্যাকে একটা বিজনেসের পারপাস হিসেবে নিয়েছি। এই জায়গাটা কোথায় ঘটে বলো তো? যে মিথ্যা বলতেছি আমরা, একদম প্রামাণ্য মিথ্যা, বাস্তব মিথ্যা বলতেছি চোখের সামনে, কিন্তু তাও আমরা সেটা মেনে নিচ্ছি। এটা কখন ঘটে বলতে পারবা? সব দোকানে কিছু স্যার, কিনতে গেল বাংলাদেশি তো প্রোডাক্ট বলে বিক্রি এটা করে কেনা কিন্তু দাম বলে এত, বিদেশি প্রোডাক্ট। বলে দেয়, ওই কিন্তু তো এটা আসলে কেনা দাম থাকে না। নাটক সিনেমাতে, সিনেমার সময় যে অ্যাড দেয় না, অ্যাডগুলোতে কি বাস্তব মিথ্যা থাকে না? ফেয়ার অ্যান্ড লাভলি মাখলে তুমি একদম ফর্সা হয়ে যাবা, কালো মেয়ের বিয়ে হচ্ছে না, ঠিক আছে তো? ছেলে দেখতে এসেছে মেয়েকে, বিয়ে হচ্ছে না, কতগুলো বিয়ে ভেঙে গেছে, ঠিক আছে তো? তারপরে এক বান্ধবী তাকে ফেয়ার অ্যান্ড লাভলি মাখার পরামর্শ দিল, আর একদম সূর্যের আলো তার নাকের মুখের ভিতর দিয়ে শরীরে ঢুকে গেল, একদম উজ্জ্বল হয়ে গেল। এটা কি ডাহা মিথ্যা না বলো তো? এবার আমাদের যে সকল মেয়েরা জি আছে স্যার। একটু রং কালো, দেখতে অসুন্দর, তারা সারাদিন এই যত এ লাভলি সে লাভলি মাইকে সাদা হওয়ার চিন্তা করতেছে। এটা কি একটা অমানবিক না? অ্যাডটা বলো, এটা যেমন অমানবিক তেমনি ডাহা মিথ্যা। কিন্তু এই মিথ্যাটা আমরা প্রচার করে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু সেটা মিথ্যা বলে আমরা মনেই করছি না। হুম। মিথ্যে প্রচার করে আবার অ্যাওয়ার্ডও পাচ্ছে। অ্যাওয়ার্ডও পাচ্ছে, হ্যাঁ। এই অ্যাওয়ার্ড, সাবান মেখে ফর্সা হয়ে যাচ্ছে, হ্যাঁ। তার হরলিক্স খাইয়ে পুরো গা হাত পা শুধু রোবটের মতো শক্ত হয়ে যাচ্ছে, মেধাবী হয়ে সে পুরোপুরি এ প্লাস পাচ্ছে। হরলিক্স খায় যদি এ প্লাস পাই, তাহলে তো বাড়িতে বাড়িতে টিচার বাদ দিয়ে শুধু ছেলে মেয়েদেরকে হরলিক্স খাওয়াও, তাই নয় কি? স্কুল কলেজে পাঠানোর দরকার আছে? শুধু হরলিক্স খাওয়ালে তো হয়ে যায়। এবং হরলিক্স খাচ্ছে সে একদম পুরো উইনার হয়ে যাচ্ছে। এটা কি মিথ্যা না বলো? এই অ্যাড কি জি দেওয়া স্যার। ঠিক? এটা তো ডাহা মিথ্যা, হ্যাঁ। হরলিক্স তো স্যার গম দিয়ে বানাই। না সেটা, ওই তো যা দিয়েই বানা, কিন্তু যেভাবে দেখানো হয় এটা কি মিথ্যা না বলো? হ্যাঁ, উপকারিতা আছে অবশ্যই, যার উপকারিতা যা তেমনটাই দেখায়, কিন্তু দেখাচ্ছে কি ছেলে আমার পড়াশোনায় পারে না, উচট খেয়ে পড়ে যায়, হরলিক্স খাওয়ালো, ছেলে আমার একদম শক্তিশালী হয়ে গেল, পরের দিন যা খেলে তাইতেই সে ফার্স্ট। এবার বাপ মা তো ছেলে মেয়েদেরকে শুধু হরলিক্স খাওয়ায়, টাকা পয়সা ব্যয় করে, ভাতও খাওয়ায় না। হ্যাঁ, আমরা ফ্যান ভাত খেয়ে মানুষ হয়েছে, আর বড় লোকের ছেলে মেয়েদের শুধু হরলিক্স খাওয়ায়। হ্যাঁ, দিয়ে চোখে জ্যোতি নাই, হ্যাঁ, মাথায় বুদ্ধি নাই, গায়ে শক্তি নাই। এই হচ্ছে ব্যাপার। তাহলে এগুলো স্যার, কি? এটা আমাদের ছোটবেলা ছিল। মানে সারা বছর না খাইলেও পরীক্ষার আগে খাইতেই হবে, পরীক্ষার আগে না খেলে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। হ্যাঁ, 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 তো এই হচ্ছে ব্যাপার। তাই সেটা বলতেছে, যেখানে সেটা আমরা বুঝবো, দেখো, টু পাস ফ্রম থিওলজি অ্যান্ড ফিলোসফিক্যাল ট্রুথ টু দ্য ট্রুথ অফ সিভিল বিজনেস। হুম। ইট উইল বি অ্যাকনলেজ ইভেন বাই দোজ দ্যাট প্র্যাকটিস ইট নট। এমনকি যারা সত্যটাকে প্র্যাকটিস করে না তারাও বলবে দ্যাট ক্লিয়ার অ্যান্ড রাউন্ড ডিলিং ইজ দ্য অনার অফ ম্যানস নেচার। হ্যাঁ, ক্লিয়ার অ্যান্ড রাউন্ড ডিলিং মানে কি? যেখানে কোনো মিথ্যা থাকবে না, যেটা যেমন সেটা তেমন বলাটাই হচ্ছে কি
সেটা হচ্ছে কি মানব প্রকৃতির বা স্বভাবের একটা অনার সম্মান, তাই না? কিন্তু আমরা করছি কি, হ্যাঁ তোমাকে তো বললাম যে তোমাকে 5% লাভের কথা বলাই হয়েছে, তুমি 100 টাকা দিয়ে কিনবা, সেটা 105 টাকায় বিক্রি করবা, এতে কোনো সমস্যা নাই তো, তুমি তো মিথ্যা বলতেছো না। তুমি, আমি তোমাকে 105 টাকা দিব, তুমি আমাকে 105 টাকার সমান একটা মালামাল দিবে, এতে তোমারও লাভ থাকলো, এবং তোমাকে মিথ্যা বলা লাগলো না, আমাকে জোরাজুরিও করা লাগলো না। তুমি কেন সেটা 15 টাকায় বলে 7 টাকায় বিক্রি করবা? হ্যাঁ, লোককে কেন ঠকাবা? যে দাম দর করতে পারে না তাকে তো তুমি ঠিকই 15 টাকা দিয়ে কেনাচ্ছ, অথচ ওটার দাম 105 টাকা। এটা মিথ্যা না বলো? এই এইটুকু সম্মান আমরা কেন করছি না? এইটুকু জায়গা আমরা কেন ধরছি না? ঠিকই তো আমরা, হ্যাঁ ওই যে ধর্ম মানতেছি, ধর্ম পালন করতেছি, কিন্তু এমন তো না যে তোমাকে বিজনেসে লাভ দেওয়া হয়নি। হ্যাঁ, তোমার পণ্যের উৎপাদন খরচ যদি 8 টাকা হয়, তোমাকে 10 টাকায় বিক্রি করার সুযোগ দিয়েছে, যাতে তোমার লাভ থাকে। যদি 10 টাকা হয়, তোমাকে 12 টাকায় কেন তুমি ওটা 20 টাকায় বিক্রি করবা? হচ্ছে না? এই যে মাঝে মাঝে ইউটিউবে ফেসবুকে দেখা যায় একজন কর্মকর্তা আছে, উনি ধরেন মাঝে মাঝে ধরে না। হুম, স্যার হ্যাঁ, তা কি অবস্থা এগুলো বলো? তা এইগুলো হচ্ছে কি, এই সিভিল বিজনেসে যদি আমরা এই রাউন্ড ডিলিংটা রাখতাম, ক্লিয়ার কাট আমরা হিসাব পাতি করতাম, তাহলে এটা হতো মানুষের বিশ্বাস না হারানোটা। হ্যাঁ, বিশ্বাসের জায়গাটাকে রাখা। আমি তোমাদের একটা সিম্পল হিসাব বলি, যে ব্যাপারটা এরকম হয়েছে যে আমাদের দাম দর করতেই হবে। মানে ব্যাপারটা এরকম, তুমি মনে করো যে এরকমটা হয়েছে যে একটা জিনিসের দাম তুমি আগে ছিল 2000 টাকা, তা তুমি সেটা যখন 2000 টাকা বিক্রি করতা, তখন লোকে বলতেছে 1500 টাকা দেওয়া যায় না। তো ভালো, তাহলে দেখলাম যে মানুষ মনে হয় 1500 টাকা দিয়ে কিনবে। তা আমি করলাম কি, পণ্যের গুণগত মান একটু কমায় দিলাম, যাতে আমার খরচ টরচ বাদে 1500 টাকা বিক্রি করলে ওই পরিমাণ লাভ থাকে। এবার পণ্যের দাম নির্ধারণ করলাম 1500 টাকা, এবার মানুষ এসে বলে 1000 টাকায় দেওয়া যাবে না। বলো, আমরা কি, আমরা মোটামুটি অবিশ্বাসের একটা জায়গা তৈরি করে ফেলেছি, যে তুমি যদি বিশ্বাস করেও কাজটা সঠিকভাবে বিক্রি করো, তাও মানুষ এসে তোমার সাথে দাম দর করবেই করবে। করবে কি না? করবে। তুমি সঠিক ধরলে একটু কিছু করতে পারবে না। তো এই যে সঠিকভাবে ওরা বিক্রি করলে আমরা তো আর দাম দর একটা সময়ের পর্যায়ে গিয়ে মানুষের দাম দর করতো না, কারণ তারা জানে এই দামের কমে আর কোথাও থেকে কিনা যাবে না। না, ওই যে অবিশ্বাসটা তৈরি হয়ে গেছে, যে কারণ আমরা যে ওই জায়গাটা তৈরি করে ফেলেছি, সেটা দোকানদারের কারণে হোক, সেটা বিক্রেতার কারণে হোক, সেটা ওই রকম জায়গা তৈরি হয়ে গেছে যে আমরা দাম দর করবই। কেন ভাই দাম দর করা লাগবে? আমি তো বললামই যে জাস্ট আমি আমার কাজ করব, তুমি তোমার কাজ করবো, আমরা একজন আরেকজনকে সার্ভিস দিচ্ছি মাত্র। আর এই সার্ভিসের মাধ্যমে আমরা পৃথিবীটাতে সবাই সবাইয়ের জন্য একটা উপযুক্ত বাসস্থান তৈরি করে তারপর একসময় মারা যাব। এটাই তো হওয়ার কথা, তাই না? এটাই তো হওয়ার কথা, যে আমরা সবাই, আমি তোমাকে সার্ভ করছি, তুমি আমাকে সার্ভ করবা, তোমার বাবা মা আমাকে সার্ভ করছে, আমি তোমাকে সার্ভ করছি। হ্যাঁ, সবাই সবার সাথে কিন্তু আমরা রিলেটেড, হ্যাঁ কানেক্টেড। এমন না যে সেপারেটলি কেউ জীবনে চলতে পারবে, কিন্তু তারপরেও ব্যাপারটা এরকম ভাবেই ঘটে যাচ্ছে। এবং আমাদের ভিতরে সেই অবিশ্বাসের জায়গাটা পুরোটাই হারিয়ে গেছে। তো যাই হোক, তাই বলতেছে যে অনার হচ্ছে কোনটা, বলছে কি দা অনার অফ ম্যানস নেচার কোনটা হবে, যদি আমরা কি করি, ক্লিয়ার অ্যান্ড রাউন্ড ডিলিং করি, নাকি? কোথায়? এই জায়গাগুলোতে। হ্যাঁ, বিশেষ করে সিভিল বিজনেসে বলি, মানে ট্রুথটাকে যদি আমরা সিভিল বিজনেসে রাখি, ফিলোসফিক্যাল ট্রুথ তো আছে, থিওলজিক্যাল ট্রুথ তো আছেই, তাই না? কিন্তু আমরা যদি বিজনেসের ক্ষেত্রে এই কাজটা করি, এবং মানে যারা এটা প্র্যাকটিস করছে না, মানে যারা মিথ্যা বলতেছে, তারা বলবে যে না এটা করলে ভালো হতো, তারাও স্বীকার করবে এটা, কিন্তু তারপরে আমরা প্র্যাকটিক্যালি এটাকে পালন করছি না। That mixture of falsehood is like alloy in coin of gold and silver. ঠিক আছে তো? ঠিক সত্যের সাথে মিথ্যা মেশানোটা হচ্ছে কেমন, ওই গোল্ডের সাথে সিলভার মিশিয়ে কি করা, একটা কয়েন তৈরি করা না? কারণ কি, পিওর গোল্ড দিয়ে কি করা যাবে না, কয়েন তৈরি করা যাবে না, তোমাকে সিলভার ওর সাথে মিশাতে হচ্ছে। মিশিয়ে তুমি একটা অ্যালয় তৈরি করছো। অ্যালয় মানে কি বলে জানো? মিশ্রণ, নাকি? তাহলে হুইচ মে মেক দ্য মেটাল ওয়ার্ক দ্য বেটার, এতে কয়েনটা হয়তো বেটার হচ্ছে, এতে কয়েনটা বেটার হচ্ছে, কিন্তু গোল্ডের যে দামটা, ওই দামটা কি ওই কয়েনে থাকবে? বলো তো, গোল্ডের যে পিউরিটিটা, এটা কি কয়েনে থাকবে? না থাকবে না। বলছে না, স্যার। এই যে এমবেজিড, বেজ মানে নিচু করা, এমবেজ মানে কি, নিচু করে দেওয়া। তাহলে গোল্ডের সাথে যখন সিলভার মেশাচ্ছ, তখন গোল্ডের যে একটা চাহিদা ছিল, যে গুরুত্ব ছিল, সেই গুরুত্বটা কিন্তু কমে যাচ্ছে, যদিও কয়েনটা ভালো হচ্ছে। ঠিক এইভাবে ফর দিস
উইন্ডিং অ্যান্ড ক্রুকড কোর্সেস, এইভাবে আমরা কি করছি, আঁকিয়ে বাঁকিয়ে আঁকা বাঁকা কোর্সের মাধ্যমে কি করছি, আর দ্য গোয়িংস অফ দ্য সার্পেন্ট, আমরা সেভাবে কি করছি, আমরা ওই আঁকা বাঁকা পথে সার্পেন্টের মতো চলছি, হুইজ গোথ বেসলি আপন দ্য বেলি, যে সাপ পায়ে হাঁটে না, নিজের পেটের উপর ভর দিয়ে চলে। ঠিক আমরাও ওই রকম সত্যকে বাদ দিয়ে বা সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে মাথা উঁচু করে চলার থেকে আমরা ওই সাপের মতো করে নিচুভাবেই চলছি, অ্যান্ড নট আপন দ্য ফিট, আমরা আমাদের পায়ের উপরে যেন দাঁড়িয়ে নেই, কারণ আমরা সবাই মিথ্যা বলছি। আর মিথ্যা যে বলে তার ভিতরে কি থাকে না বলতো, সেই নৈতিক সাহসটা কিন্তু থাকে না। থাকে কি, যে মিথ্যা বলে তার চোখে একটু জোরে করে তুমি তাকাও, চোখ বড় বড় করে দেখো, সে ভয় পেয়ে যাবে যে সে মিথ্যা বলতেছে। তাই বলছে দেয়ার ইজ, দেখো তাহলে কিভাবে মানে তুলনা করা হচ্ছে বিষয়গুলোকে, দেয়ার ইজ নো ভাইস দ্যাট ডাথ সো কাভার আ ম্যান উইথ শেম অ্যাজ টু বি ফাউন্ড ফলস অ্যান্ড পারফিডিয়াস। বলতেছে এই পৃথিবীতে এমন কোনো পাপ নেই যেটা মানুষকে এইরকম একটা লজ্জাজনক অবস্থায় ফেলতে পারে, যেটা পারে হচ্ছে ফলস এবং পারফিডিয়াস হলে পারে। ফলস কি জিনিস, মিথ্যা, তাই তো। পারফিডিয়াস কি জিনিস, দেখো মানে যার সাথে তোমাকে কি করা, প্রতারণাপূর্ণ বা হচ্ছে কাউকে চিটিং বাজি এরকম আর কিছু, ডিসিটফুল অথবা আনঅর্দি পারসন, হ্যাঁ, ট্রিচারাস, হ্যাঁ, ফেথফুলনেস, আনফেথফুলনেস, এইটাই। তাহলে এরকমটা যদি হয়, তাহলে এর মতো লজ্জা মানুষকে আর কোনো ভাইস দিতে পারে না। এটা বলা হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড দেয়ারফর মন্টেইন সেড প্রিটিলি, মন্টেন একজন ব্যক্তি, একজন দার্শনিক, তিনি কি বলেছেন, যে হোয়েন হি ইনকোয়ার্ড দ্য রিজন why the word of the lie should be such a disgrace and such an odious charge, তাই তিনি একটু এর কারণ খুঁজতে গেলেন। হ্যাঁ, কারণ খুঁজতে গেলেন যে কেন মিথ্যাটাকে আমরা এত ডিসগ্রেসফুল মনে করি, এত মানে অডিয়াস মানে কি জঘন্য মনে করি, কেন কেন মিথ্যার প্রতি আমরা এত জঘন্য অপবাদ দিচ্ছি যখন আমরা মিথ্যাকে ব্যবহারই করছি, বলো তো। আমরা তো অধিকাংশ মিথ্যাই বলি নাকি, অধিকাংশ ক্ষেত্রে আমরা মিথ্যা বলি না, মিথ্যাকে গুরুত্ব দিই না। তাহলে মিথ্যা যদি আমাদের জীবনে এতই প্রয়োজনীয় হয়, তাহলে মিথ্যাকে আমরা খারাপ বলবো কেন, বলো। মিথ্যা বললে কি সমস্যা হচ্ছে আমাদের, বলতে পারো মিথ্যা বলে মিথ্যা বলে লাভ হয়, এই জন্য তো মিথ্যা বলে। হ্যাঁ, তাহলে যদি লাভই হয় তাহলে আরেকজনের তো ক্ষতি করতেছে। হ্যাঁ, যদি লাভই হয়, তাহলে যদি লাভই হয় তাহলে আমি কেন মিথ্যাটাকে মেনে নিব না, মিথ্যাকে আমি খারাপ বলবো কেন। হ্যাঁ, এখন তো ফেসবুক ইন্টারনেটে তো মানুষ অশ্লীল ভিডিও দিচ্ছে, তারা বলতেছে টাকা তো আসতেছে নাকি, টাকা তো আসতেছে। তাহলে মিথ্যা বলে যদি তুমি টাকা পাও, মিথ্যা বলে যদি তুমি ভালো থাকো, তাহলে তো মিথ্যাকে তুমি বেশ বলতেছো কেন, মিথ্যাকে আমরা খারাপ ভাবে নিচ্ছি কেন, ডিসগ্রেসফুল মনে করতেছি কেন, বলো। এর কারণটা কি, কি করে মিথ্যা আমাদের সাথে? ওই যে বললাম না যে একটা মিথ্যা আমাদের কি করে, অরিজিনালি একজনের লাভ করলে আরো হাজার জনের অন্যজনের ক্ষতি করে, তাই না, এবং সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি। দেখি ইনি কি চাচ্ছেন সেটা দেখি। সেই তিনি আবার এই চার্জটা খুঁজতে গিয়ে তিনি বলেছেন যে ইফ ইট উইল বি ওয়েল ওয়েডেড, মানে যদি ভালো করে আমরা চিন্তা ভাবনা করি, টু সে দ্যাট এ ম্যান লাইথ ইজ অ্যাজ মাচ অ্যাজ টু সে দ্যাট হি ইজ ব্রেভ টুয়ার্ডস গড অ্যান্ড আ কাওয়ার্ড টুয়ার্ডস ম্যান। ঠিক আছে তো, তাহলে এ ম্যান লাইথ, যে ব্যক্তি মিথ্যা বলে সে হচ্ছে কি গডের প্রতি সাহসিকতা ভাব দেখায়, কিন্তু মানুষের প্রতি কি, সে হচ্ছে কাপুরুষ। কিভাবে বলতো, গডের কাছে আমরা সাহসী কিন্তু মানুষের কাছে আমরা কাপুরুষ। কারণ কি, কারণ আমরা মিথ্যা যেটা বলি সেটা কার কাছে বলি মিথ্যাটা, বলতো অরিজিনালি মানুষের কাছে, মানুষের কাছে মিথ্যা বলি। কারণ কি, মানুষকে আমরা ভয় পাচ্ছি, মানুষকে আমরা ভয় পাচ্ছি বলে মিথ্যা বলতেছি। কিন্তু যদি মানুষকে ভয় না পেতাম তাহলে সত্য বলতাম। কিন্তু আমরা জানি মিথ্যা বলার কারণে গড আমাদেরকে পাপ দিবেন, কিন্তু তাও আমি মিথ্যা বলছি, তার মানে আমি কি গডকে থোড়াই কেয়ার করছি, গডকে আমি পাওয়ারফুল মনেই করছি না, মানে আমি গডের থেকে সাহসী। এই জন্য আমি মিথ্যা বলছি কি না বলছি, গড আমার কি করবে না করবে ওতে আমার কোনো কাহিনী নাই। কাহিনী হচ্ছে মানুষ আমার যেন কিছু না করতে পারে। ঠিক আছে তো, তার মানে আমরা গডের প্রতি ব্রেভ, গডের কাছে আমরা সাহসী, গডের কথাবার্তা আমরা মানছি না, হ্যাঁ, গডের বা ঈশ্বরের বা আল্লাহর দেওয়া কথাবার্তা আমরা রাখছি না, কিন্তু মানুষেরটা ঠিকই রাখতে পারছি, আর না রাখতে পারলে মিথ্যা বলে চালিয়ে দিচ্ছি। যে আমার যদি কলেজে যেতে দেরি হয়,
প্রিন্সিপালকে একটা আজগুবি গল্প টল্প ঝাড়ি দিই যে স্যার অসুস্থ মসুস্থ ছিলাম এই কারণে ওই কারণে যেতে পারিনি, কিন্তু ঘরে ঘুমিয়েছিলাম হয়তো বা। ঠিক আছে, এরকম তোমাদেরও যেমন, এই ক্লাস করনি কেন, স্যার এই সমস্যা সেই সমস্যা ও সমস্যা এই, তুমি আমাকে ভয় পাচ্ছ, কিন্তু তুমি জানো যে মিথ্যা একটা পাপ, গড আমাদের পাপ দিবেন, কিন্তু তুমি তারপরেও কিন্তু আমার কাছে সাহস না দেখিয়ে তুমি গডের কাছে সাহস দেখাচ্ছ, আমার কাছে তুমি ঠিকই মিথ্যা বলে পার পাওয়ার চেষ্টা করতেছো। এই জন্য বলছি, কে বলছে এই কথাটা বলো তো, কে বলছে? মন্টেইন। হ্যাঁ মন্টেইন। হ্যাঁ, একটু টেক্সটগুলো ভালো করে পড়বা, ঠিক আছে তো? টেক্সটগুলো ভালো করে পড়বা, আমি বারবার বলছি, জীবনে পরীক্ষা একবারই আসে, দ্বিতীয়বার আসলে খবর আছে। এই জন্য একবারে যেন যেভাবে যে যাই হোক আমি যেন আনসার করতে পারি ফর আ লাই, কারণ আমি সেভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যেন তোমাদের মাথায় যে বিষয়গুলো থাকে। সবকিছু হয়তো ক্লিয়ার করতে পারছি না, এতটা হয়তো ক্ষমতা শক্তি আমার নেই, কিন্তু চেষ্টা করছি যে বিষয়গুলো যেন বোধগম্য হয় এবং জায়গা মতো জিনিসগুলো যেন তুমি ফিট করতে পারো। ফর আ লাই ফেসেস গড, কারণ কি লাই এখানে সাহসী, কারণ লাই গডকে ফেস করতে পারে, কিন্তু শ্রিঙ্কস ফ্রম ম্যান, কিন্তু মানুষের কাছে কি হয়ে যায়, মানুষ থেকে সে লুকিয়ে পড়ে। যার কাছে থেকে আমরা লুকিয়ে পড়ি, যার কাছে গেলে আমরা একদম দুর্বল হয়ে যাই, তার কাছে কি আমরা আসলে দুর্বল নাকি, তার কাছে আমরা সাহসী না, কাওয়ার্ড। আর ঠিকই আমরা মিথ্যা বলে গডকে আবার ঠিকই পাচ্ছি। হ্যাঁ, যে দাঁড়াও আমার একটা দোকান আছে, দোকানে একজনের কাছ থেকে 5 টাকা লাভ করার দরকার, 15 টাকা লাভ করে, ঠিক আছে, আমার ধর্মের টাইম হয়ে গেল, দোকান বন্ধ করে একটু ধর্ম করে আসি। ঠিক আছে তো, এই হচ্ছে অবস্থা। তাহলে কি গডকে থোড়াই কেয়ার করে, মানুষকে দিলাম নেই মিথ্যা করে। Surely the wickedness of falsehood and breach of faith cannot possibly be so highly expressed. বলতেছে তবে যতই আমরা বলি না কেন যে the wickedness of falsehood-এর ভিতরে যে দুষ্টতা রয়েছে, হ্যাঁ, and the breach of faith, এবং বিশ্বাস যে ভঙ্গ, আমরা যে ব্রিজ মানে কি ভাঙ্গা, হ্যাঁ, বিশ্বাস ভাঙ্গার, হ্যাঁ, যে কাজটা আমরা করে থাকি, তাহলে একদিকে হচ্ছে ফলসুড এবং বিশ্বাস ভাঙ্গা, ক্যান নট পসিবলি সো হাইলি এক্সপ্রেসড as in that it shall be the last peal to call the judgments of God upon the generation of men. কারণ কি আমরা সবাই কিসে বিশ্বাস করি বলতো? বিশেষ করে যারা আব্রাহামিক রিলিজিয়ন আছে তারা শেষ কিয়ামতে বিশ্বাস করি তো নাকি? কিয়ামতে বিশ্বাস করো? হ্যাঁ জি স্যার। ফাইনাল জাজমেন্ট, তাই না? ফাইনাল জাজমেন্ট, এটাতে আমরা বিশ্বাস করি। তাই বলছে as in that it shall be the last peal to call the judgment of God upon the generation of men. তাহলে আমরা হয়তো হাইলি এক্সপ্রেস করতে পারছি না, এটা এক্সপ্রেস করা সম্ভব না, কিন্তু ঠিকই আমরা কি করি, as in that it shall be the last peal, peal মানে কি আপিল, to call the judgments of God upon the generation of men, it being foretold that when Christ come he shall not find faith upon the earth. কারণ ইসলাম ধর্মেও তো এটা বিশ্বাস করা হয় যে ঈসা নবী আসবেন নাকি বিচার করতে লাস্ট ইয়াতে কিয়ামতের সময়। আমরা বিশ্বাস করি জিসাস ক্রাইস্ট আসবেন, তাই বলতেছে ইট বিং ফরটোল্ড, এটা ভবিষ্যৎবাণী করা হয়েছে যে when Christ comes, মানে তিনি যখন আসবেন কিয়ামতের সময়, he shall not find faith upon the earth, তিনি পৃথিবীতে কোনো ফেথ খুঁজে পাবেন না, ঠিক সেই সময় আসবেন। ঠিক আছে, ফেথের এক চিহ্ন মতো থাকবে না, সবাই ফেথলেস হয়ে যাবে। ঠিক আছে তো, তাই বলছি এটা হবে লাস্ট আপিল, হ্যাঁ, টু কল দ্য জাজমেন্ট অফ গড আপন দ্য জেনারেশন অফ মেন। কারণ মিথ্যা বলতে বলতে, মানে মিথ্যা যেহেতু আমরা হাইলি এক্সপ্রেস করতে পারছি না, এটা আমরা গোপনে মিথ্যা করতে 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 এমন একটা পর্যায়ে চলে যাব যে একসময় গডের জাজমেন্টটা আমাদের উপরে আসবে। আর যখন আসবেন ক্রাইস্ট, তখন আসলে পৃথিবীতে কোনো ফেথ থাকবে না। কারণ কি ফেথ থাকে কিভাবে, যে বললাম ফেথ নেই, দোকানে গেলে আমাকে দাম দর করতেই হচ্ছে, দোকানে গেলে আমাকে দাম দর করতেই হচ্ছে। ঠিক আছে তো, কারণ কি আমি জানি সে আমার থেকে বেশি চাচ্ছে, আমি জানি সে আমার থেকে কম নিবে না, আমি জানি সে আমাকে ঠকাবে, 2 নম্বরই ড্রেসটা দিবে। হ্যাঁ, আমি এক দরে যাচ্ছি যেখানে আমার দাম দর করতে হবে না, সেখানেও আমাকে ঠকিয়ে দিচ্ছে, কিন্তু আমি তো সেখানে দাম দর করার জন্য যাইনি, আমি বিশ্বাস নিয়ে গেছি, কিন্তু সেখানেও দেখাচ্ছে আমাকে আবল তাবল জিনিস দিয়ে দিচ্ছে। যেমন ভালো ভালো হোটেলগুলোতে মানুষ বিশ্বাস করেই তো খেতে যায় নাকি,
কিন্তু সেখানে মাঝে মাঝে কি এই যে বিভিন্ন ধরনের কাচ্চি টাচ্চি এগুলোতে কি দেওয়া হয়, হ্যাঁ, সুন্দর করে আপনাকে কি রান্না করে দেওয়া হচ্ছে, কুকুরের মাংস। কুকুরের মাংস দেওয়া হচ্ছে। কিন্তু মানুষ তো বিশ্বাস করে মরা মুরগি। এটা করার কি দরকার ছিল, তার তো ইনকাম হচ্ছে না তা তো না, মানুষ তো খাচ্ছে, মানুষ তো যাচ্ছে, কিন্তু তুমি কেন এই চালাকিটা করতেছো? বুঝতে পেরেছো? একসময় হয় কি মানুষ প্রথমে কষ্ট করে উন্নতি করে, তারপরে ওই একটা সময় এসে মানুষ আবার চালাকি করা শুরু করে, না আরো বেশি উন্নতি করতে চায়, এই উন্নতি করতে গিয়ে চালাকিটা হয়ে যায়, চালাকিটা হয়ে গিয়ে তার পতনটা ঘটাস করে পড়ে যায়। আর সেটাই হচ্ছে লাস্ট জাজমেন্ট। বুঝতে পেরেছো? এই তো শেষ নাকি? তাহলে আমরা দেখো এই এসেগুলো পড়ে আমরা কি কমপ্লিট কোনো ধারণা পাচ্ছি, মানে যে তিনি একটা উপসংহার আমাদেরকে দিচ্ছেন, কোনো এসের কোনো কনক্লুশন আছে এ পর্যন্ত? না না স্যার। তিনি জাস্ট একটা জেনারেল ধারণা দিচ্ছেন, আর জেনারেল ধারণাগুলো আমাকে নিতে হবে। এছাড়া তিনি কিন্তু একদম যে একটা ফাইনাল ডিসিশন দিয়ে যাচ্ছেন যে আমরা এখানে কি করব, তাহলে আমি সত্য বলবো না মিথ্যা বলবো, বলো? এরকম কিছু তিনি বলে গেলেন যে সত্য বলবো না মিথ্যা বলবো? হুম, কিছুই বলে না, উনি খালি কতগুলো থিওরি দিয়ে গেছে। হ্যাঁ, তিনি থিওরি দিয়ে গেলেন আর বললেন বিচার হবে, এটা হবে, সেটা হবে, তিনি বলে গেলেন আর কি। হ্যাঁ, তারপরে ছেড়ে দিলেন। স্যার উপদেশ দিয়েই বা লাভ কি, মানুষ তো উপদেশ মানে না। ওটাই তো, মানুষ তো কোনো কিছুই মানে না, মানুষ ধর্ম মানে না, ধর্ম যদি মানুষ ধর্মই মানতো তাহলে কি এসব এইসব উপদেশ লাগতো? এই এসেতে তো ওইটাই বুঝাইলো যে হ্যাঁ, গডকে মিথ্যা বলতে আমরা রাজি আছি, তো গড যা বলছে তাই তো আমরা মানি না। হ্যাঁ, মানে গডের কাছে আমরা সাহসী, গডকে পর্যন্ত আমরা মিথ্যা বলে ফেস করে ফেলতেছি যে, কিন্তু আমরা মানুষ, কারণ কি গড যে আমাদের সরাসরি বিচার করেন না। যদি এমনটা হতো না যে ঠুস পরে মারা যাব অপরাধ করলেই, তাহলে বুঝতে কি ঘটনাটা ঘটতো। কিন্তু যেহেতু আমরা মনে করছি এটা পরে ক্ষমা টমা চাই নিব, হ্যাঁ, সারাদিন মিথ্যা বলবো। হ্যাঁ, গড যদি ইনস্ট্যান্ট শাস্তি দিত হ্যাঁ, তাহলে গডকেও আমরা মানতাম। হ্যাঁ মানতাম, কিন্তু মানুষ তো ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া করে, তাই না? ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া করে, এই জন্যই আমরা সাহস পাই না। হ্যাঁ, যে তোমরা আমার কাছে মিথ্যা বলছো, সার না হেরে রেগে যাবে, এই যে ব্যাপারগুলো। কিন্তু গড যে সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর উপরে, মানে তারটাই সব, পৃথিবীতে আমরা যা কিছু করছি তা অসার, এর কোনো কিছুর মূল্য নেই, তারপরে আমরা এটাকে গুরুত্ব দিয়ে মিথ্যাটিত্ব সব বলছি। কিন্তু ডক্টর ফস্টাস তো পড়েছি আমরা, তাই না? ডক্টর ফস্টাসের মতো তো আমরা শেষে সে আমাদের বুঝিয়ে দেয়া গেল, তার শেষ বোঝাটা আমাদের এই বয়সে বুঝিয়ে দিয়ে গেল, কিন্তু আমরা বুঝবো না। যে আমরা তো বুঝবো না, আমরা বুঝবো ঠিক ওই বয়সে গিয়ে, কারণ একটা বয়স আছে বোঝার, হ্যাঁ, সবকিছুর একটা বয়স আছে। তা ওই শেষ বয়সে গিয়েই বুঝবো যে আমার উচিত ছিল এই সব কিছু বাদ দিয়ে ওই সৃষ্টিকর্তার প্রতি উপাসনা করা, তার কথা মানা। কারণ সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে, আসলে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমরা তো সেটাই এখনো বুঝি না। ওকে, আমরা তো চোখের সামনে দেখে শিক্ষা নেই না, চোখের সামনে দেখবো আমরা শিক্ষা নেই। না আমরা শিক্ষা নেব না, যে শিক্ষা নিলে তো মানুষ ভালো হয়ে যেত। হ্যাঁ, আমাদের তো ইগোটাকে শক্ত করে দিবে শয়তান, আমাদের ইগোটাকে এমনভাবে শক্ত করে দিবে, তোমার সামনে ঘটে যাবে। মনে করো আমরা দুই বন্ধু গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করলাম, ঠিক আমি আবার ওই অ্যাক্সিডেন্ট করার পরেও আমি আবার ঠিকই জোরে গাড়ি চালিয়ে যাব, মনে করবো আমার কিছু হবে না। যেমন করোনার ক্ষেত্রে হলো না, আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত সবাই ভাবতেছে আমার কিছু হবে না, ঠিক আছে? আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত সবাই ভাবতেছে আমার কিছু হবে না। যত নিষেধ করা হচ্ছে যে বাইরে যায় না, এই করে না, তা কে কার কথা শুনে? সবাই বাইরে যাচ্ছে, খেলা করতেছে, এই করছে, আবার যদি হুন্ডা চালায় আমরা দেখতেছি আশেপাশে সব অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে, হুন্ডা চালায় এভাবে অ্যাক্সিডেন্ট হইতেছে, তাও আমি মনে করি যে আমি চালাইলে মনে হয় মরবো না, মরবো না। আমার কিছু হবে না। হ্যাঁ, তা ওই যে বাকি সবার এটাও একই কথা, পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে না? পড়াশোনার ক্ষেত্রে ফেল করতেছে, রেজাল্ট খারাপ হতে দেখতেছি আমরা, তারপরে ওইরকম যে রেজাল্ট, যে পড়াশোনা করবে পরীক্ষার আগের দিন পড়ার জন্য বসে আছি। হ্যাঁ, পরে বসে আছিস, দেখতেছি তো এরকম করে হচ্ছে না, কষ্ট করতে হবে, না হলে পড়াশোনা হবে না, রেজাল্ট ভালো হবে না, এটা আমরা দেখতেছি, বুঝতেছি, তারপরেও নিজের ইগো দিয়ে ভাবতেছি তো আমার ক্ষেত্রে হবে না, আমি ঠিকই রেজাল্ট ভালো করে নিব, পরীক্ষার সময় দেখা যাবে। এই যে তোমরা এখনো ক্লাস করতেছো না, তার আগেও ক্লাস করেনি, তোমাদের নিয়ে এটা কত চতুর্থতম ব্যাচ, মানে অনলাইনেই আরও তো পড়িয়েছি। ওই যারা পড়াশোনা করে তারা পড়াশোনা করে, যারা করে না তাদের পিটিয়ে পাত করে ফেললেও করবে না, তারা মনে করবে হয়ে যাবে, পরীক্ষার আগে নোট টোট মুখস্থ করে ফেলবো না, একদম ধুমসে ফার্স্ট ক্লাস পেয়ে যাবো, কোনো সমস্যা না। তারপরে পরীক্ষার হলে গিয়ে ভাববে এবার যা হয়েছে হয়েছে, সামনেবার এমন পড়া দিব পুরো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফাটাই দিব, আবার কয়দিন যাওয়ার পর শেষ। এটার মধ্যে দুটা এবার খালি পাস করাই দাও। হ্যাঁ, এবার শুধু পাস করাই দাও, আল্লাহর কাছে প্রার্থনা হবে কি এবার শুধু তুমি পাস করাই দাও, পরের বার আমি দেখাই দিব। আবার কয়দিন যাওয়ার পর আবার একই অবস্থা। এই যে আমরা এরকমই, এবং এভাবে করতে করতে আমাদের জীবনটা মোটামুটি পার হয়ে যাচ্ছে, কিছু করার নেই। ওই জন্য যে পড়াশোনা করবে সে করবে, যে করবে না করবে না। আচ্ছা যাও, আর কথা না, এবার আমরা চলে যাই
তোমাদের তার অফ-ট্রুথের সামারিটা একটু পরে দিলে ভালো হতো। সামারিটা পড়াই দিব। জি স্যার। আচ্ছা দিচ্ছি। তোমাদের এই বইটাই তো নাকি? এই বইটাই তো, দেখো তো মিলছে কিনা। জি স্যার। কোন রাইটারের বই? সেন? জি স্যার। আচ্ছা ওকে, তো বলছে দেখো, পিপল হু ডু নট কেয়ার ফর ট্রুথ, যেমন পিলাত একজন মানুষ না, জিসাস ক্রাইস্ট তাকে বলেছে একটা কথা কিন্তু সে বিশ্বাস করতে চাচ্ছে না। সে বলতেছে ট্রুথ কি, আমি ট্রুথ, তুমি কিসের ট্রুথ? হ্যাঁ, এরকম ব্যাপারটা। হ্যাঁ, স্টুডেন্ট ভাবে টিচার বুঝে না, টিচার ভাবে স্টুডেন্ট বুঝে না, যার যার মতো। হ্যাঁ, এরকম না ব্যাপারটা। আমরা টিচাররা ফাঁকি দিয়ে যাচ্ছি, ভাবছি স্টুডেন্টরা সব বোকা, ছোট বাচ্চা, এরা বুঝবে না। আবার স্টুডেন্টরা ফাঁকি দিচ্ছে, তারা মনে করতেছে সারা সব বোকা, এরা কেউ বুঝবে না। সবাই সবাইকে আমরা যার যার মতো করে ঠকিয়ে যাচ্ছি, কিন্তু সবাই কি বুঝতেছি না আমরা সবার আচরণ? আমার স্টুডেন্ট আমার সাথে কেমন আচরণ করলে আমি বুঝবো না, বলো তো? আবার আমি তোমার সাথে কেমন আচরণ করলাম তুমি বুঝবা না? এত বোকা? অবশ্যই বোকা না, তুমিও বুঝবা। কিন্তু আমরা এড়িয়ে যাই, সত্যটাকে ঢেকে রেখে মিথ্যার আদরে চলতে পছন্দ করি আর কি। তাই বলছে পিলাত, দ্য রোমান এম্পায়ার ওয়াজ ভেরি ক্যাজুয়াল অ্যাবাউট দ্য ট্রুথ অ্যাট ক্রাইস্ট ট্রায়াল অ্যান্ড ডিড নট বদার টু ফাইন্ড ইট আউট। হোয়াট ইজ ট্রুথ বলে তিনি উত্তর না নিয়েই তার কাজ তিনি চালিয়ে গেলেন। তিনি তো জানতে পারতেন যে আসলে তুমি কি সত্য করতে, এবং জিসাস ক্রাইস্ট যদি সত্যটা বলতোই তাহলে কি পিলাত বিশ্বাস করতো বলো তো? সে সম্রাট হিসেবে না বিশ্বাস স্যার। করবে? সে বিশ্বাস করবে না, সে তো বিশ্বাস করবে না। অতএব সত্য বলে তো লাভ হচ্ছে না। Certain people find great pleasure in changing their opinions frequently because they desire unlimited freedom to act and think, which would not be possible if they had to believe in fixed principle. ওই যে বললাম যে ফিক্সড প্রিন্সিপালে বিশ্বাস করলে মানুষদের ফ্রিলি চলতে পারবে না, ফ্রিলি অ্যাক্ট করতে পারবে না, ফ্রিলি থিঙ্ক করতে পারবে না, তাই না? এই জন্য তো মানুষ ফিক্সড বিলিফে থাকতে চায় না, তাই না? কি যদি ফিক্সড বিলিফে থাকতোই তাহলে কি মানে কি কি হতো বলো তো? তোমরা যারা ইসলাম ধর্মে আছো বা আমরা যে যা ধর্মে আছি, আমরা যদি আমাদের ধর্মগুলোকে স্ট্রিক্টলি পালন করতাম তাহলে কেমন হতো পৃথিবীটা বলো তো? তাহলে কোনো মিথ্যা থাকতো না। বলো তো কেমন হতো? তাহলে কোনো মিথ্যা থাকতো না, সবই সত্যের পথে থাকতো। মিথ্যা তো থাকতো না, সেটা ঠিক আছে, কিন্তু তুমি কি তোমার মতো সুবিধা মতো চলতে পারতা? না স্যার, তখন তো ধর্মের মতো চলতে হতো, ওইটাই সুবিধা তখন হতো। ধর্ম মতে তোমাকে চলতে হতো, স্ট্রিক্টলি মেনটেন করতে হতো, তোমাকে চলতে ফিরতে কথায় খাওয়াতে একটা নিয়ম মেনটেন করতে হতো, যেটা তোমার ধর্ম মতে বলা আছে। কিন্তু আমরা ওটা চাচ্ছি না, আমি আমার মতো করে চলবো। এখানেই হচ্ছে আমাদের ব্যাপার যে আমরা আনলিমিটেড ফ্রিডম চাই কথায় কাজে আচরণে। হ্যাঁ, ওই জন্য আমরা ফিক্সড বিলিফে থাকতে চাই না। দ্য skeptics an ancient sect of philosophers doubted the validity and truth of every belief. হ্যাঁ, তারা হচ্ছে though they were now dead there were some people who followed their school of thought. হ্যাঁ, মানে কি, যারা ওই যে দ্য ভ্যালিডিটি অ্যান্ড ট্রুথ অফ এভরি বিলিফ, তারা এটাকে ডাউট করে। তো এরকম এখনো চলছে। তারা মারা গেছে, তাদের ডাউট করাটা শেষ হয়ে গেছে, কিন্তু তাদের সেই সেন্সটা এখনো মানুষ বজায় রেখেছে। বাট দিস ফলোয়ার্স লুক দ্য অ্যানশিয়েন্ট ভিগর অফ থট অ্যান্ড স্ট্রং আর্গুমেন্ট টু সাপোর্ট দেয়ার আইডিয়াস ইভেন হোয়াইল হ্যাভিং দেয়ার অ্যাটিটিউড। মানে কি, ওই যারা মারা গেছে তাদের যারা ফলোয়ার এখনো তারা সেইভাবেই চলছে। কারণ কি, এখন একটা বিষয় খেয়াল করো তো, একটা বিষয় খেয়াল করো, আমাদের এক দূর সম্পর্কের এক ছোট বোন, সে মনে করো প্রেম করে এক হিন্দু পরিবারে বিয়ে করে ফেললো। ঠিক আছে, তো সে বিয়ে করেছিল হিন্দু একটা ফ্যামিলিতে, তো সে হিন্দু হয়ে গেল, হিন্দু হয়ে সে বিয়ে করে গেল, থাকলো। এখন বলো তো সে কোন ধর্মে বিশ্বাস করে? সে কোন ধর্মে বিশ্বাস করে? কোনো সে ধর্মই না। যদি আপনাদের ধর্মে বিশ্বাস করতো তাহলে তো হিন্দু হওয়ার কোনো কথাই ছিল না। হ্যাঁ, তাহলে এটা করলো না, তারপর হিন্দু যখন হলো তখন সে ওই ধর্মে বিশ্বাস করার জন্য গেল? না স্যার, সেটাও গেল নিজের প্রয়োজনে। হ্যাঁ, ধর্ম বিশ্বাস কি এত সহজ যে আমি ফোকাস করে সুইচ টিপলাম আর আমার বিশ্বাসটা তৈরি হয়ে গেল? এবার মনে করো তার হয়ে গেল ডিভোর্স, মোটামুটি ছেলে হওয়ার পর তার ডিভোর্স হয়ে গেছে, এখন সে কোন ধর্মের?
আবার খ্রিস্টানে চলে আসছে। আদৌ কি তার ধর্ম আছে? না স্যার। না স্যার, মানে আদৌ কি তার ধর্ম আছে? হ্যাঁ, এটা পোশাকে ধর্ম থাকতে পারে, সামাজিক একটা ধর্ম থাকতে পারে যে আমি এই সমাজে আছি, কিন্তু ধর্মের যে ব্যাপারটা সেটা কি আদৌ আছে? আদৌ নেই। ঠিক আছে তো? না। তো এরকম একটা ব্যাপার যদি ঘটে থাকে তাহলে কেমন দাঁড়ালো বিষয়টা? হুম। তো এরকম একটা ঘটনা একবার ঘটেছিল এইটা সময়, এটা কোন ইয়ার জন্য, থার্ড ইয়ার না, এটা থার্ড ইয়ার ঘটনা, এটা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার এরকম একটা ঘটেছিল আমার সাথে। আমাদেরই এক ওইরকম বান্ধবী, সে আবার খ্রিস্টান নাকি তার খুব পছন্দ, বুঝতে পারছেন? তো সে একদিন আমাদের গির্জায় চলে আসছে, গির্জায় আসবে, গির্জায় এসেছে, আমি তাকে কোনো নিয়ে আসিনি, মুসলিম ছিল। তারপরে সে ইয়া করছে যে সে এই হবে, আমি বলছি না, এটা হওয়া যাবে না, কারণ তুমি যখন তোমার ধর্মকে ত্যাগ করতে পারো, তুমি আমার ধর্মকে বিশ্বাস করো না, এটা দুইটা ধর্মেরই অপমান, এবং এই অপমানে আমি সাপোর্ট করতে পারি না। কোন ধর্মের ছিল? মুসলিম ধর্মের। বুঝতে পেরেছো? সে তাহলে কি জাস্ট আবেগের বশে এই কাজটা হলেও, এটা আবেগের বশে না, সে তো কোনোটাই বিশ্বাস করে না। তাহলে বলো, যে নিজের ধর্ম ত্যাগ করে আসতে পারে, সে পরে এই ধর্ম যে ত্যাগ করবে না বা এই ধর্মকে মানে অপমান করতে, সে দুটা ধর্মকে অপমান করলো না? বলো তো। মুসলিম ধর্মের প্রতিবন্ধকতা আছে কিছু, ওই জন্যই তো হয়তো খ্রিস্টান ধর্ম যেতে চাইছে। হয়তো ওই ধর্মের যদি প্রতিবন্ধকতা দেখতো তাহলে বলতে গিয়ে হিন্দুতে চলে যাবে, হয়ে যাবে জায়গা মতো গিয়ে যখন আটকায় যাবে, তখন দুটা দ্বারাই সে অপমান করবে দুটাকেই। অতএব এই জায়গায় তো সাপোর্ট করা মানে তো কঠিন ব্যাপার। ধর্মটাকে স্যার তবে কেউ কেউ তো সম্ভবত একদম আত্মিক দিক থেকেই ধর্মই করে না। হ্যাঁ, সেটা তো আছেই, সেটা তো খুবই রেয়ার কেস। এটা তো লং প্রসেস, হঠাৎ করেই তো হয়ে যায় না। হ্যাঁ, ফেথ তৈরি করতে হলে সেটার প্রতি তোমাকে একদম গবেষণায় লেগে যেতে হবে, বুঝতে পারছো? তোমার আমার মতো মানুষ হঠাৎ করে ধর্ম চেঞ্জ করা, বুঝতে হবে এর ভিতরে কোনো ঘাপলা আছে, কোনো লেনদেন আছে। জি স্যার। ঠিক আছে তো? তুমি যেটা বলতে চাচ্ছ ওটা গভীর প্রসেস, ওটা দর্শন পেতে হবে তোমাকে। ঠিক আছে তো? তোমাকে ওই পথে গিয়ে ধ্যান জাগতিকতা ত্যাগ করে ফেলতে হবে, তোমার ওই জাগতিকতা ত্যাগ করে ফেলতে হবে। ব্যাপারটা এরকম, যদি তুমি ওই তত্ত্বে বিশ্বাস করে যেতে চাও। ওটা সিম্পলি বিজনেস বাণিজ্য করে তুমি একটা ধর্ম ত্যাগ করবা আর তুমি ওই ধর্মে বিশ্বাসী হয়ে যাবা, এটা আমার মোটেও বিশ্বাসের মধ্যে পড়ে না। এখন হতে পারে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আর যে নিজের ধর্ম ত্যাগ করতে পারে, আমি মনে করি সে কোনো ধর্মকেই মানে ইজিলি ত্যাগ করতে পারে, সে কোনো ধর্মকে সম্মান করতে পারে না। বুঝতে পারছো? তাহলে সেটার জন্য একটা মানে জাস্ট একটা ভালো লাগা থেকে ধর্ম চেঞ্জ করা যায় না, এটা ধর্ম হয়ও না ভালো লাগা থেকে। হ্যাঁ, তো যাক, তাই বলতেছে যে এরকম যে হয়তোবা তারা যে ফলোয়ার, মানে তারা যাদের ফলোয়ার তারা মারা গেছে, ঠিক আছে, কিন্তু তাদের সেই স্ট্রং আর্গুমেন্ট, তাদের সেই স্ট্রং চিন্তা ভাবনা এখনো আছে। তার মানে তারা কি আছে? ওই যে ডাউটফুল, তারাও সত্যের প্রতি ডাউটফুল। আমরা সবাই সত্যের প্রতি ডাউটফুল। হ্যাঁ, আমরা জানি না কোনটা সত্যি, এই পৃথিবীতে আমরা জানি না কোনটা সত্যি। কারণ কি, আরেক দল আছে না, নাস্তিক, তারা তো কোনো ধর্মে বিশ্বাস করে না, নাকি? তারা তো ঈশ্বরের অস্তিত্বকেই বিশ্বাস করে না। নো রিলিজন। হ্যাঁ, তারা কি সত্য প্রচার করতেছে? হ্যাঁ, তাহলে পৃথিবীটা আসলে অদ্ভুত। এখানে আসলে আমরা সত্য মিথ্যাকে কোনোভাবেই মানে ইয়া করতে পারি না, সবাই আমরা একটা দোদুল্যমান অবস্থার ভিতরে আছি। তো দেখো, এখানে বললো কি, পিপল হু ডু নট কেয়ার ফর ট্রুথ। একদিকে হচ্ছে যারা, কেউ হচ্ছে ইগো নিয়ে চলে, কেউ দর্শন তত্ত্বের উপর বিশ্বাসী করে, আর কেউ তার নিজস্ব স্বাধীনতাকে, চিন্তাশীলতাটাকে ফ্রিলি করার জন্য সত্যটাকে এক পাশে রেখে কাজ করে। রিজনস হোয়াই ট্রুথ ইজ ডিসলাইকড। ট্রুথকে কেন আমরা বেশিরভাগই ডিসলাইক করি? দেখো, ওখানে অনেকগুলো কথা বলা হয়েছে, সেখান থেকে জিস্ট কথাটুকু এনে এখানে বলা হচ্ছে, কিন্তু ওখানকার সাথে এটা পুরোপুরি মিলাতে গেলে তুমি পারবা না সামারির সাথে। ঠিক আছে? বলছে দেখো, ইট ইজ নট অনলি বিকজ দ্য সার্চ ফর ট্রুথ ইনভলভস হার্ড ওয়ার্ক, যার সত্য খোঁজা মানে কঠিন কাজ, এটার জন্য যে আমরা সত্যকে খুঁজতে যাচ্ছি না, তা না। বিকজ ওয়ান্স ফাউন্ড ইট কার্টেলস দ্য ফ্রিডম অফ দ্য মাইন্ড। কিন্তু যদি একবার সত্যকে খুঁজে পাই, তাহলে ওই যে আনলিমিটেড ফ্রিডম, ওটা তো আমাদের হারিয়ে যাবে। দ্যাট পিপল অ্যাভার্স টু ট্রুথ। আর এই কারণেই মানুষজন সত্যের প্রতি একটু উদাসীন, সত্যটাকে মানে আমরা চোখ বন্ধ করে রাখতে চাই। ঠিক আছে? দেয়ার ইজ আ ডিপার কজ, দ্য হিউম্যান বিং অ্যাজ বেসিকলি অ্যাট্রাক্টেড টু লাইজ। আর তার থেকে বড় কারণ হলো কি, সত্যকে আমরা ডিসলাইক করি, তার বড় কারণ হলো আমরা মিথ্যার প্রতি একটু বেশি অ্যাট্রাক্টেড। ঠিক আছে? বলছে লুকাস হিয়ার ইজ পাজলড অ্যাবাউট দিস অ্যাট্রাকশন অফ আ লাই ফর ম্যান। আ poet's lies are conducive to the delightful of the reader. A merchant lies are for personal gains.
হ্যাঁ, সবাই মিথ্যা বলে যার যার মতো করে। কবিরা মিথ্যা বলে রিডারদের আনন্দ দেওয়ার জন্য, তাই না? মার্চেন্টরা মিথ্যা বলে তাদের ব্যবসার জন্য। বাট হোয়াই শুড আ ম্যান লাভ আ লাইফ ফর ইটস ওন সেক? কিন্তু মিথ্যার জন্য কেন মানুষ মিথ্যা বলবে? তাহলে মিথ্যার জন্য কি মানুষ কখনো মিথ্যা বলে না? নিশ্চয়ই কোনো স্বার্থ আছে বলে মানুষ মিথ্যা বলে। মিথ্যা বলে তার নিজস্ব একটা স্বার্থ অবশ্যই আছে। ম্যান লাভস ফলসুড, এবার বলছে কেন ভালোবাসে? বিকজ ট্রুথ ইজ লাইক দ্য ব্রাইট লাইট অফ দ্য ডে অ্যান্ড উড শো আপ দ্য পম্প অ্যান্ড স্প্লেন্ডার অফ ম্যানস লাইফ ফর হোয়াট দে আর। তাহলে বলছে কি, যে সত্য হলো কি একটা সূর্যের মতো, দিনের আলোর মতো, যেটা কি করবে? লাইট অফ দ্য ডে অ্যান্ড উড শো আপ দ্য পম্প অ্যান্ড স্প্লেন্ডার অফ আ ম্যানস লাইফ হোয়াট দে আর। হ্যাঁ, কারণ কি সত্য আমাদের অবস্থানকে ক্লিয়ার ভাবে তুলে ধরে। দে লুক অ্যাট্রাকটিভ অ্যান্ড কালারফুল ইন দ্য ডিম লাইট অফ লাইজ। তাহলে হচ্ছে কি, আমরা যেমন সত্য যেহেতু দিনের আলোর মতো, দিনের আলোতে কি রঙিন লাইট কাজ করে বলো তো? দিনের আলোতে কি রঙিন লাইট কাজ করে? হ্যাঁ, তোমার করে কালারফুল লাইট দিনের আলোতে দেয়। মনে করো বিয়ে বাড়িতে তুমি যখন সাজাও, তোমার ওই সাজানোর জন্য যে লাইট গুলো, ওগুলো কি দিনে কাজ করে নাকি রাতে? রাতে। রাতে, তাই না? হ্যাঁ, তাই বলতেছে যে আমরা জীবনটাকে যতই পম্প এবং স্প্লেন্ডার করতে চাই না কেন, দিনের আলোতে সেটা ক্লিয়ারলি দেখা যায় যে এর ভিতরে পম্প বা স্প্লেন্ডার নেই। এটা দেখতে হলে ওই মিথ্যার ডিম লাইটেই আমাদেরকে দেখতে হবে, কারণ তখন সেটা অ্যাট্রাকটিভ এবং কালারফুল মনে হয়। বুঝতে পেরেছো? এই জন্যই আমরা সত্যটাকে এড়িয়ে যাই, কারণ সত্য আমাদের বাস্তবতাকে তুলে ধরে, কিন্তু মিথ্যা আমাদেরকে জীবনটাকে কালারফুলি তুলে ধরে, যেটা আমাদের অন্যকে অ্যাট্রাক্টেড করতে সাহায্য করে। They look attractive and colorful in the dim light of lies. Man prefers to cherish illusions which make life more interesting. মানুষ প্রধানত ইমোশন পছন্দ করে, ইলিউশন পছন্দ করে, এই সত্যকে তারা পছন্দ করে না। ঠিক আছে তো? If deprived of false pride and vanities, এই যে বলছিলাম না যে যদি মানুষের মধ্য থেকে যত খারাপ গুণগুলো আছে, তাই তো, প্রাইড, ভ্যানিটি, এগুলো যদি বের করে নেওয়া হয়, তখন কেমন থাকবে মানুষ? শূন্য একটা বেলুনের মতো, নাকি? যা হবে ফাঁপা। কারণ এগুলো তো মানুষের একটা কি প্যাশন না, ফিলিং না? তাহলে এগুলো তো ফিলিং, এই ফিলিংগুলো মানুষের জীবনকে আকর্ষণীয় করে তুলেছে। এখন এই ফিলিংগুলো বার করে নিয়ে যদি মানুষকে শুধু মোরাল ডিপ করা হয়, গ্রেপ করা হয়, তাহলে তো মানুষ আর আকর্ষণীয় থাকবে না, ভালো থাকবে না। তুমি মিউট রাখো। সুতরাং দিস হিউম্যান বিংস উড বিকাম পোর, স্যাড অ্যান্ড ইল। তাই যার ভিতরে প্রাইড থাকবে না, যার ভিতরে ফলসুড থাকবে না, যার ভিতরে ভ্যানিটি থাকবে না, তার জীবনটা কেমন হবে? পোর, স্যাড অ্যান্ড ইল হয়ে যাবে, কারণ এটা হবে গম্ভীর। ঠিক এলিজি যে কবিতাটা পড়েছিলাম, ওখানে কি আমরা হাসছিলাম? ওখানে কি আমরা মজা পাচ্ছিলাম বলো তো, যখন এলিজি পড়ছিলাম? স্যার ওখানে তো মর্নিং করছিলাম। তাহলে নিশ্চয়ই ওইরকম হবে আমাদের জীবনটা, কারণ সবসময় স্যাড হবে, তাই তো? অতএব তার জন্য ফলসুড আমাদের জীবনটাকে রাঙিয়ে তোলে, হ্যাঁ, আকর্ষণীয় করে তোলে। কিন্তু এটা হচ্ছে বেলুনের মতো, এর ভিতরে আসলে কিছু নাই। তাই বলছে যে আমরা কেন আসলে ডিসলাইক করি। ডিসলাইক করার প্রথম কারণ হলো যে আমরা আমাদের স্বাধীন মতো চলতে পারবো না, আর একটা হলো মিথ্যা আমাদের জীবনকে আকর্ষণীয় করে তোলে। পয়েটিক আনট্রুথ, পয়েটিক আনট্রুথ। তাহলে পয়েটটা কি মিথ্যা বলে কবির মতে? জি স্যার। না, ওর মতে মিথ্যা বলে না। কবির মতে মিথ্যা বলে না, কিন্তু হচ্ছে আরেকজন আছে তার মতে হচ্ছে মিথ্যা বলে। হ্যাঁ, মিথ্যা বলে, যে কবিরা মিথ্যা বলে। একজন ফাদার বলেছিলেন, তাই না? একজন ফাদার বলেছেন যে কবিরা মিথ্যা বলে, কিন্তু ফ্রান্সিস বেকন ওয়াইন ডেভিল বলছিল। হ্যাঁ হ্যাঁ, বলছে যে শ্যাডো অফ এ লাই। হ্যাঁ হ্যাঁ, বলছে চার্লস পিস্ট হ্যাভ কন্ডেম, এই যে চার্লস পিস্ট বা ফাদাররা বলেছে কি, কন্ডেম পোয়েট্রি বিং দ্য ওয়ার্ক অফ দ্য ইমাজিনেশন হুইচ ফিলস দ্য রিডার্স মাইন্ড উইথ ইলিউশন। ইলিউশন মানে মিথ্যা। অর্থাৎ পোয়েট্রি ইজ দ্য ওয়াইন অফ ডেভিল, দ্য ওয়াইন অফ দ্য ডেভিল, ফর দ্য ডেভিল ইজ দ্য ফাদার অফ লাইস অ্যান্ড পোয়েট্রি ইজ অলসো ফেইনিং। কিন্তু পয়েটিক আনট্রুথ ইজ নট সো হার্মফুল অ্যাজ ইট ডাজ নট লিভ এনি লাস্টিং ইমপ্রেশন। কিন্তু পয়েটিক আনট্রুথকে আমরা সরাসরি লাই বলছি না এ কারণে যে, কারণ এটা আমাদের কোনো ক্ষতি করে না, কিন্তু মিথ্যা ক্ষতি করে। এটা তাই বলছে লাস্টিং ইমপ্রেশন আমাদের উপরে রাখে না, তাই তো, কোনো রকম ক্ষতি করে না। এই জন্য ইট ইজ দ্য লাই দ্যাট ইজ এমবেডেড ইন দ্য মাইন্ড অফ আ ম্যান অ্যান্ড ডিক্টেটস হিজ এভরি থট অ্যান্ড অ্যাকশন দ্যাট ইজ হার্মফুল। অতএব মিথ্যা হতে হলে তার সাথে হার্মফুল বিষয়টা যুক্ত থাকতে হবে। তাহলে যে কোনো থট এবং অ্যাকশন যেটা হার্মফুল হবে, সেই মিথ্যাটার সাথে রিলেটেড হলেই বুঝতে হবে সেটাকে আমরা সরাসরি মিথ্যা বলতেছি। কিন্তু সেটা হার্মফুল না, জাস্ট একটা বিনোদনের অংশ, আমরা এটাকে অন্তরে নিচ্ছি না, সেটেল হচ্ছে না। বলছি না, ওখানে বলছিল না
যে হার্টের ভিতরে যায় এবং সেটাকে সেটেল করে, তখন সেটা মিথ্যা। কিন্তু যেটা শুধুমাত্র আমাদের বাহ্যিক একটা বিনোদন দান করে কাল্পনিকভাবে, সেটা মিথ্যা না। কি কথা বোঝা গেছে? এবার হচ্ছে ট্রুথ দ্য হাইয়েস্ট জি স্যার। গুড অফ হিউম্যান নেচার। এইখানে যে সত্য হচ্ছে কি মানুষের হাইয়েস্ট গুড নেচারকে নির্দেশ করে। দ্য ভ্যালু অফ ট্রুথ ইজ রিয়েলাইজড অনলি বাই দোজ হু হ্যাভ এক্সপিরিয়েন্স অ্যান্ড আন্ডারস্টুড ইট। অতএব ভ্যালু অফ ট্রুথ বোঝা যায় শুধু তাদের যারা এটাকে এক্সপিরিয়েন্স করেছে এবং আন্ডারস্টুড করেছে। কারা করেছে বলো তো ভ্যালু অফ ট্রুথ? কারা তারা বলো তো কারা? যারা মারা গেছে নাকি? না, যারা নবী আমরা মনে করে থাকি, নবীরাই তো সত্যটা বুঝতে পেরেছে নাকি, এবং সেটা আমাদেরকে তারা অনুসরণ করতে বলেছে। কিন্তু আমরা তো আনবিলিভার, আমরা আবার কি তাদেরকে কি বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি না। কারণ কি, আমরা যখন এক এক ধর্মের মানুষ তখন আর এক ধর্মের নবীদেরকে বিশ্বাস করি না। তার মানে সে তাহলে মিথ্যা বলেছে, ব্যাপারটা এরকম না? হ্যাঁ, তো ওই জিনিসটা যে যারা বুঝেছে, এখন কে বুঝলো সত্যটা সেটাই তো আমরা জানি না, আমরা তো কাউকেই বিশ্বাস করি না। Thus, the value of truth is realized only by those who have experienced and understood it. The inquiry, knowledge and the belief of truth is তাহলে কি হচ্ছে সত্যের অনুসন্ধান, সত্য সম্পর্কে জ্ঞান এবং সত্য সম্পর্কে যে বিশ্বাস, এটাই হচ্ছে দ্য হাইয়েস্ট কোয়ালিটি দ্যাট আ ম্যানস নেচার ক্যান হ্যাভ। তাহলে মানুষের মধ্যে যদি আমরা ভালো গুণ বলি, তাহলে ভালো গুণের সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে সত্যটাকে অনুধাবন করা, সত্যের সন্ধানে নিজেকে বিলিয়ে দেওয়া এবং সত্যকে গ্রহণ করা। এছাড়া আর কোনো মানে জ্ঞান থাকতে পারে। তাহলে সত্যর সাথে কিন্তু বাকি সব কিছু চলে আসে। অনেস্টির সাথে কি সত্য জড়িত না? একজন অনেস্ট মানুষ কি সত্য জড়িত, তাই না? অতএব সে সত্যবাদী বলেই সে তো অনেস্ট। অতএব যে মিথ্যা বলে না সেই তো অনেস্ট। অতএব যে মিথ্যা বলতে পারে না তার ভিতরে সব গুণ আসে। আর মিথ্যা হলো সকল খারাপ গুণের উৎস, সৎ উৎস। ঠিক আছে তো? গড ক্রিয়েটেড, এবার বলছি গড ক্রিয়েটেড দ্য লাইট অফ দ্য সেন্সেস ফার্স্ট, যেমন হচ্ছে দ্য লাইট দ্যাট ক্যান বি সিন বাই দ্য আইজ, যেটা আমরা চোখ দিয়ে দেখি। অন্যদিকে দ্য লাস্ট থিং হি ক্রিয়েটেড ওয়াজ দ্য লাইট অফ রিজন, দ্য র্যাশনাল ফ্যাকাল্টি, হ্যাঁ, যেটা আমরা যুক্তির মাধ্যম দিয়ে বিবেচনা করি। সিন্স হি ফার্স্ট ফিনিশ দ্য ওয়ার্ক অফ ক্রিয়েশন, গড হ্যাজ বিন ডিফিউজিং দ্য লাইট অফ হিজ স্পিরিট ইন ম্যানকাইন্ড। তারপর তিনি কি করছেন? মানুষের কাছে তিনি তার সেই লাইটটাকে বিলিয়ে দিয়েছেন তার স্পিরিটের মধ্যম দিয়ে, তার দ্য স্পিরিট অফ ইজ লাইট ইন ম্যানকাইন্ড। ওই যুক্তিটা, যৌক্তিক লাইটটাই হচ্ছে গডের লাইট, সেন্সের লাইট না। বলছে এটা হচ্ছে লুক্রেশিয়াস, দ্য ফেমাস পয়েট অফ এপিকিউরিয়ান স্কুল অফ ফিলোসফি, রাইটলি সেড দ্যাট দেয়ার ইজ নো গ্রেটার প্লেজার দ্যান দ্যাট গিভেন বাই দ্য রিয়েলাইজেশন অফ ট্রুথ। তাহলে এপিকিউরিয়ান যে স্কুল অফ ফিলোসফার, তারাও বলতেছে পৃথিবীতে সত্যকে অনুধাবন করতে পারার মতো আর কোনো প্লেজার নেই। দ্য সামিট অফ ট্রুথ ক্যানট বি কনকোয়ার্ড অ্যান্ড দেয়ার ইজ ট্র্যাঙ্কুইলিটি অন ইটস পিক ফ্রম হুইচ ওয়ান ক্যান সার্ভে দ্য এরর্স অ্যান্ড ফলিস অফ ম্যান অ্যাজ দে ওয়েন্ট থ্রু দিয়ার ট্রায়ালস, বাট দিস সার্ভে শুড ফিল দ্য ওয়াচারার উইথ পিটি অ্যান্ড নট উইথ প্রাইড। তাহলে হচ্ছে দ্য সামিট অফ ট্রুথ ক্যানট বি কনকোয়ার্ড। সামিট অফ ট্রুথ মানে কি? সত্যের যে সর্বোচ্চ চূড়া, এটা কখনোই আমরা কি জয় করতে পারবো না। এটা কি জয় করা সম্ভব? আর যদি বা জয় করাই যায়, তাহলে যখন আমরা সেখানে উঠবো, সেখানে আমরা কি পাবো? দেয়ার ইজ ট্র্যাঙ্কুইলিটি অন স্পিক। তাহলে সেই সর্বোচ্চ চূড়ার উপরে আছে কি? ট্র্যাঙ্কুইলিটি। ফ্রম হুইচ ওয়ান ক্যান সার্ভে দ্য এরর্স অ্যান্ড ফলিস অফ মেন। কারণ যে সত্য সন্ধান করতে পেরেছে সেই তো বলতে পারবে যে মানুষের ভুলগুলো কি, মানুষের বোকামিগুলো কি, ধরতে পারবে কিনা বলো? যেমন বললাম না, যে পাহাড়ে উঠে এসে ভ্যালিতে থাকা মানুষের অপরাধ কর্মগুলো বা তাদের কার্যক্রমগুলো সহজে দেখতে, উঁচু থেকে দেখতে পাবে, ঠিক ওরকম যে সত্যকে বিবেচনা করেছে, যে সত্যকে পেয়েছে, সে সহজেই মানুষের মধ্যে থাকা ভুলগুলোকে সহজেই তারা বুঝতে পারবে। কারণ কি? অ্যাজ দে ওয়েন্ট থ্রু দিয়ার ট্রায়ালস, কারণ তারা ওই সত্য সন্ধান করতে গিয়ে ইতোমধ্যে তাদের নিজস্ব এরর এবং ফলির মধ্য দিয়েই গেছে। অতএব তারা অলরেডি এটার সাথে পরিচিত। বাট দিস সার্ভে শুড ফিল দ্য ওয়াচারার উইথ পিটি নট উইথ প্রাইড। আর যখন সত্য যে অনুসন্ধান করে ফেলে, সত্য যে পেয়ে যায়, সে কি অন্যদের অসত্য, অন্যদের খারাপ গুণ দেখে সে নিজেকে অহংকারী মনে করে, নাকি সে নিজে কষ্ট পায় ওদের জন্য? কোনটা হয়? বলো তো? কষ্ট পায়। হ্যাঁ, কষ্ট পায়, যে ওই কষ্টের ভিতর দিয়ে আমিও গেছি এক সময়। হ্যাঁ, ওই সত্য অনুসন্ধান করতে গিয়ে
যে ধরনের কষ্ট, ওই কষ্টটাকে আমিও সহ্য করে গেছি। এই জন্য তখন সে আর গর্বিত বা গর্ববোধ করে না, বরং ওই যারা নিচে এখনও ভুল করতেছে, এখন এররের ভিতরে আছে, ওদের জন্য এক ধরনের করুণাবোধ হয়। দ্য এসেন্স অফ হেভেনলি লাইফ অন দিস আর্থ লাইস ইন দ্য কনস্ট্যান্ট লাভ অফ চ্যারিটি অ্যান্ড আনশেকেবল ট্রাস্ট ইন গড অ্যান্ড স্টিডি অ্যালিজিয়েন্স টু ট্রুথ। অতএব পৃথিবীতে হেভেনলি লাইটের যে সত্তা, এসেন্স, সেটা মেনলি নির্ভর করে লাভ অফ চ্যারিটিতে, নাকি দাতব্যশীলতায়, গডের প্রতি আনশেকেবল ট্রাস্ট। মানে কি আনশেকেবল মানে কি? দৃঢ় বিশ্বাস নাকি? দৃঢ় বিশ্বাস, এবং স্টিডি মানে দৃঢ়, অ্যালিজিয়েন্স মানে কি? টু ট্রুথ, লয়্যালটি, তাই তো, বিশ্বস্ততা, সত্যের প্রতি একাগ্রতা, এগুলোর মাধ্যম দিয়েই আমরা প্রধানত হেভেনলি লাইফটাকে পৃথিবীতে আনতে পারি। এটা মেনলি বলা হলো যে ট্রুথ দ্য হাইয়েস্ট গুড অফ হিউম্যান নেচার। এরপর কি বলছে? ট্রুথ ইন সিভিল বিজনেস, শেষে যেটা বলা হয়েছে। তাহলে এতক্ষণ আমরা ফিলোসফি দিয়ে ভাবলাম, এতক্ষণ আমরা ধর্ম দিয়ে ভাবলাম, তাহলে প্র্যাকটিক্যাল লাইফে এবার নিয়ে আসো সত্যকে। দেখি আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সত্যটাকে কীভাবে ব্যবহার করি। বলছে ট্রুথ ইজ ইম্পর্টেন্ট নট অনলি ইন থিওলজিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল ফিল্ডস বাট অলসো ইন ডে টু ডে লাইফ। তাহলে সিভিল বিজনেস মানে হচ্ছে ডে টু ডে লাইফ। ইভেন দোজ হু ডু নট প্র্যাকটিস ট্রুথফুলনেস দেমসেলফ, এমনকি যারা মিথ্যা কথা বলে, মানে যারা নিজেরাও সত্য বলে না, তারাও স্বীকার করে নেয়, অ্যাডমিট দ্যাট অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড ডিলিংস ডিনোটস নোবিলিটি, যে যারা সৎ এবং সত্য কথা বলে তারা আসলে মহত্বটাকেই তুলে ধরে। আর মিক্সচার অফ ট্রুথ অ্যান্ড ফলসুড হেল্পস ইন সাকসিডিং ম্যাটেরিয়ালি। তাহলে মিথ্যা এবং ফলসুড মিশিয়ে আমরা ম্যাটেরিয়ালি সাকসিড হতে পারি। বাট সাস আ মিক্সচার ইজ লাইক অ্যান অ্যালয়, কিন্তু এটা হচ্ছে এমন একটা অ্যালয়, ইট ডিভেস হোয়াইল ইট স্ট্রেংথেন্স। এটা হয়তো শক্তিশালী করলেও এটা আসলে মানুষকে নিচু করে ফেলে। দ্য ওয়েস অফ আ ক্রুকড অ্যান্ড ক্রাফটি মেন আর, হ্যাঁ বলো। অ্যালয় অর্থ কি? অনেকগুলো বস্তুর মিশ্রণ, যেটা বিশেষ করে তোমার ওই সায়েন্টিফিক গবেষণায় মেশায় না, এটা আমি বাংলাটা আমি বলতে পারতেছি না, বিভিন্ন ধাতু মিশিয়ে একটা জিনিস তৈরি করে না, কি বলে ওটাকে? যারা সায়েন্সের তারা বলতে পারবা, কি বলে এটাকে? হ্যাঁ, সংমিশ্রণ। ওই তো মিশ্রণ বা সংমিশ্রণ, এরকম কিছু, তাই তো। অনেকগুলো, যেমন অক্সিজেন এবং হাইড্রোজেন মিলিয়ে কি হয়? পানি হয়। সংকরায়ন। হ্যাঁ, সংকরায়ন না, ওটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। ওই সংমিশ্রণই বলো, অত জটিল ভাষায় আর যাবো না। তারপর দ্য ওয়েস অফ আ ক্রুকড অ্যান্ড ক্রাফটি মেন আর লাইক দ্য উইন্ডিং মুভমেন্ট অফ দ্য স্নেক। তাহলে যারা ক্রুকড এবং ক্রাফটি মেন, তাদের জীবন চলাটা হচ্ছে অনেকটা সাপের মতো, হ্যাঁ, আঁকিয়ে বাঁকিয়ে চলে, তারা সোজা পথে চলতে পারে না। হুইচ ইজ আ লো অ্যানিম্যাল ক্রলিং অন ইটস বেলি, কারণ এই মানুষগুলো ওইরকম লো অ্যানিম্যালের মতো, একদম ধুলা খেয়ে বাঁচে। তাই বলছে মন্টেন রাইটলি সেইজ দ্যাট আ ম্যান হু টেল লাইস ইজ অ্যাফ্রেড অফ হিজ ফেলো মেন বাট ইজ আনঅ্যাফ্রেড অফ ডিফাইং গড হু ইজ অল পারসিভিং। হ্যাঁ, গড তো সব পারসিভ করছে, তারপরও আমরা মনে করি গডের কাছে লুকিয়ে গেলাম। আমরা যখন 2 টাকা দান করি তখন গডকে দেখিয়ে দিই, দেখেন দান করলাম, আমাকে যেন আরও 10 টাকা দিয়েন। কিন্তু যখন আমি মিথ্যা বলতেছি, চুরি করতেছি, তখন মনে হচ্ছে গড যেন দেখতে পাচ্ছে না, গড এখন সূর্যের আলোতে আর দেখতে পাচ্ছে না, হ্যাঁ, বা অন্ধকার বা হচ্ছে মেঘে ঢেকে রাখছে গড আর দেখতে পাচ্ছে না। আমরা ভালো কাজ করলে একদম বুক ফুলায়ে গডের সামনে দাঁড়াতে পারি, কিন্তু চুরি কাজ করলে লুকিয়ে লুকিয়ে মনে করে গড মনে লুকিয়ে আছে, আমি না। হ্যাঁ, তারপর যে ফলসুড ইজ দ্য হাইট অফ উইকেডনেস। তাহলে উইকেডনেসের সবচেয়ে সর্বোচ্চটা হচ্ছে কি? ফলসুড। দেখো, মানুষের ভালো গুণগুলোর সর্বোচ্চটা হচ্ছে কি? ট্রুথ, তাই তো। আর খারাপ গুণগুলোর সর্বোচ্চ হাইট হচ্ছে কি? ভন্ডামি, তাই তো, ফলসুড, মিথ্যা, নাকি? অ্যান্ড অ্যাজ সাচ উইল ইনভাইট দ্য জাজমেন্ট অফ গড। আর যেহেতু ফলসুড হচ্ছে মানে হাইয়েস্ট উইকেডনেস, অথবা এই মিথ্যাবাদিতাই মানুষের মধ্যে, দেখো, উইল ইনভাইট দ্য জাজমেন্ট অফ গড আপন অল হিউম্যান বিংস অন ডুমসডে। ডুমসডে মানে কি? কিয়ামতের দিন, তাই তো। এই জাজমেন্টটা নিয়ে আসবে এই মিথ্যাবাদিতাই শুধু, কারণ এই সময় বিশ্বস্ততা মানুষ খুঁজে পাওয়া যাবে না, কারণ মিথ্যাবাদিতার সাথে বিশ্বস্ততা জড়িত, যে বিশ্বস্ততার সাথে সত্য মিথ্যা জড়িত। বিশ্বস্ততা যেখানে নেই সেখানে মিথ্যা চলে, যেখানে বিশ্বস্ততা আছে সেখানে সত্য চলে। অতএব যখন মানুষ অবিশ্বস্ত হয়ে উঠবে তখনই মেনলি কিয়ামতটা আসবে। তা এই হলো পড়াটা, বুঝতে পেরেছো? জি স্যার। মানে তথ্যটাই একটু মানে
2-3টা জায়গা হিসাবে জাস্ট একটা সিম্পলি যেমন আমরা গল্প করি না ওরকম জাস্ট তুলে ধরা। এখানে তিনি কোনো ফাইনাল ডিসিশন বা কি এটা বলেন। তবে আমরা বুঝতে পারলাম যে মিথ্যা কি করব না, বলবো না নাকি, যে মিথ্যা আমাদের কিছুক্ষণের জন্য ভালো রাখলেও আমাদের জীবনটাকে একটু আকর্ষণীয় করে তুললেও আলটিমেটলি এটা জীবনের ক্ষতিটাই বেশি করে। হ্যাঁ, এটা তার মানে কি এটা কি এক ধরনের মানে স্যার সে আমাদেরকে স্যার আলো দেখাইছে, এখন আমরা কি গ্রহণ করব কি করব না সেটা আমাদের উপরে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছেন তিনি, সবকিছুকে বলে দিয়ে গেলেন যে সত্য মিথ্যার ব্যাপারে এখন তুমি কি করবা না করবা করো। হ্যাঁ, তিনি বলে গেলেন মিথ্যা বললে ফাঁদে পড়তে হবে। হ্যাঁ, তুমি এখন ফাঁদে পড়বা কি পড়বা না তোমার নিজস্ব ব্যাপার, তুমি এখন দেখে নাও কি করবা। কি বোঝা গেল? হ্যাঁ, তাহলে আরও এগুলো একটু পড়ে লিখো, এই যে বিভিন্ন ধরনের এই জায়গাগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে, এক্সপ্লেনেশনগুলো একটু ভালো করে পড়বা, কারণ এখানে গল্পগুলো আরও ভালো করে বলে দেয়। আর এখানে রেফারেন্স বেশি, তো ইংরেজি সাহিত্যের সবচেয়ে বড় সমস্যাটা হলো রেফারেন্সগুলো, বিবলিক্যাল রেফারেন্স, থিওলজিক্যাল বা মিথোলজিক্যাল যে রেফারেন্সগুলো, ওই জায়গাগুলো আমাদেরকে একটু সমস্যা করে দেয়। তো যদি একটু কষ্ট করে বোঝার চেষ্টা করো তাহলে তোমাকে একটু গুগল বা এআইটিআই সার্চ দিতে হবে, আর যদি অতদূর না যাও জাস্ট মেন কথাটা বুঝে নিতে পারলেই হবে। হ্যাঁ, কিন্তু পরিশ্রমটা করতে হবে, একটু বোঝার জন্য পরিশ্রম করতে হবে। বলো। স্যার বলছি এটা পিডিএফটা কি একটু দিয়ে দেওয়া যাবে? আমার কাছে রামজিলালের বই আছে, তো এত ব্যাখ্যা আকারে দেওয়া নেই রামজিলাল। আমি এটা দেয়নি। হ্যাঁ, দেওয়ার তো কথা, দেই নাই। এটা না, অন্যরকম একটা দিয়েছেন। ও, অন্য একটা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টেক্সটটা তো দেওয়া হয়নি তাই না? ওকে, দিয়ে দিবনি, সমস্যা নেই। ওকে স্যার এখানে যে বললেন যে মাঝে মাঝে বিবলিক্যাল রেফারেন্স থাকবে, তো স্যার ওই রেফারেন্স গুলো কিভাবে ধরবো? ওর তো আর কোনো শর্টকাট নেই, তোমাকে তাহলে ওই বাইবেলের ওই বিষয়গুলো জানতে হবে, মিথোলজিক্যালগুলো জানতে হবে, তাহলে তুমি তো বুঝবে না। ওর কোনো শর্টকাট আছে বলো? তোমাকে তাহলে ওই যে বললাম তোমাকে সার্চ দিতে হবে বিভিন্ন গুগল এগুলোতে, কারণ ক্লিয়ারভাবে তার কোথাও বলা নেই। তার জন্য ওগুলো যদি বুঝতে চাও তাহলে একটু বেশি কষ্ট করতে হবে, আর না বুঝতে চাইলে ওগুলো এড়িয়ে যেতে হবে। এছাড়া তো কি, তখন মূল কথা যেটুকু বুঝেছো ওইটুকু বুঝে নিয়ে চলতে হবে। বুঝা গেল? একটা জিনিসকে না জেনে কি তার সম্পর্কে কথা বলা যাবে বলো? অনেক সময় সরাসরি না বলে জাস্ট একটু ইয়া করে আর কি, জাস্ট একটু অ্যালিউশন দিয়ে যায়, একটু টাচ দিয়ে যায়, কিন্তু ওইটাই যদি আমি না বুঝি তাহলে ওই টাচ দিয়ে কী বোঝালো সেটা তো আমি বুঝবোই না। হ্যাঁ, এই জায়গাগুলোতে অনেক সময় ইংরেজি সাহিত্য আমাদের কাছে ধরা দেয় না, অনেকখানি কঠিন হয়ে যায় আরও বেশি। হ্যাঁ, যেমন এই যে পিলার টিলার এই যে জায়গাগুলো, এগুলো যেহেতু আমাদের ধর্মের সাথে রিলেটেড, আমার বিষয়গুলো বুঝতে খুব একটা সমস্যা হয় না, যে এই লাইনটা এখানে কেন বলা হলো, এই জায়গাটা কেন এসেছিলাম, ওগুলো সরাসরি ধরতে পারি। কিন্তু যেহেতু তোমাদের অধিকাংশ তো এটা নাই, অধিকাংশ মানে 99%-এরই নাই, তোমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হয়। আমি দেখেছি, এবং অনেক সময় দেখা যাচ্ছে অনেকে এটার উল্টা মিনিংও করে বা অন্য ধরনের সেন্স। আমি অনেক টিচারের সাথেও কথা বলেছি, হ্যাঁ, অনেক টিচারের সাথেও আমি দেখেছি যে তারা এই জিনিসটা না বুঝেই অনেক সময় বলে, কারণ এটা তাদেরও দোষ না, জাস্ট হয়তো একটু জেনেছে বা একটু ইয়া করেছে কথাটা, বা নিজের মতো করে একটা আইডিয়া করে একটা অর্থ দিচ্ছে। এই আচ্ছা, তো যেমন এই যে তোমার লার্নিং গ্রিফ একটা কবিতা পড়েছিলাম না ফার্স্ট ইয়ারে আমরা, লার্নিং গ্রিফ, নাম কি ছিল জানো কবিতার, কবির? কায়সার হক। হ্যাঁ, কায়সার হক। ওনার সাথে একটা তো ট্রেনিং করেছিলাম, তোমরা হয়তো সেটা জানো। উনি কিন্তু দেখলাম যে বিভিন্ন ধর্ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন। হ্যাঁ, মানে তিনি অনেক পড়েছিলেন ধর্ম সম্পর্কে, সেটা যে কোনো ধর্ম সম্পর্কে তিনি কিন্তু রেফার করছিলেন। হ্যাঁ, তো এই জন্য সাহিত্য পড়তে গেলে মানে একটু মিউট রাখো স্যার, কথা বোঝা যাচ্ছে না, কারণ অন্য জনের কথা থাকলে তো আমি নিজে আমার কথা বলতেছি। এই যে দেখো সানজিদা, হ্যাঁ, যেটা বলতেছি যে সাহিত্যের সাথে সবচেয়ে বড় যে বিষয়টা জড়িত হলো সেটা হলো বেশি বেশি রিডিং পড়া, মানে বেশি বেশি পড়া। এক্সটেন্সিভ রিডিং ছাড়া সাহিত্যে ভালো করা কঠিন। আর সাহিত্যটা কোনো টেকনিক্যাল সাবজেক্ট না, এটা একটু মনে রাখতে হবে। এটা কোনো টেকনিক্যাল সাবজেক্ট না, এটা সরাসরি হাতে হাতে উপরি পাওনা নিয়ে চলতে গেলে হবে না। আচ্ছা বলো তো, আমরা যে ইংরেজি সাহিত্য পড়তেছি এটা পড়ে আমরা কী কাজ করব? এটার উদ্দেশ্যটা কি? আমরা কেন পড়ি ইংরেজি সাহিত্য বা বাংলা সাহিত্য? যারা পড়ে তারা বাংলা সাহিত্য কেন পড়ে? কাজটা কি? স্যার আপনি একটা লেকচারে একদিন বলছিলেন, আমার মনে আছে, যে লিটারেচার পড়ার মাধ্যমে আমরা একজন মানুষকে চিনতে পারবো, মানে অন্যকে জানতে পারবো ভালোভাবে। হ্যাঁ, এটা তো একটা উদ্দেশ্য, কিন্তু আরেকটা উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিক্যাল উদ্দেশ্য। সেটা যেমন যে হচ্ছে
ডেন্টাল নিয়ে পড়াশোনা করে সে কি হয় বলো তো? ডেন্টিস্ট। দাঁতের ডাক্তার। দাঁতের ডাক্তার। যে চোখের হয় সে চোখের ডাক্তার, যে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার হয় সে ঘর বাড়ি বানায়, তাই না? যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সে মেকানিক্যাল হয়, এটাই তো হয়। তাহলে আমরা ইংরেজি সাহিত্যে পড়ে কি হব? সাহিত্যিক। হ্যাঁ, সাহিত্যিক হওয়ার উদ্দেশ্যটা ছিল যে আমরা এই পেশাটা বেছে নিব। ওরা হতে পারে কিন্তু আমরা হতে পারি না, কারণ আমরা পড়াশোনাটা করি না। ওদেরটা প্র্যাকটিক্যাল, ওদেরটা বেশি প্র্যাকটিক্যাল, এবং ওরা ওই সময় না শিখেও পরবর্তীতে এই কাজটা ওরা করে। কিন্তু আমাদেরটা হচ্ছে এমন একটা উচ্চমার্গীয় জিনিস যেটা আমরা স্পর্শই করতে পারি না। এটা হচ্ছে আমাদের সমস্যাটা। মানে আমাদের উদ্দেশ্য ছিল আমাদের এই সাহিত্যের ক্ষেত্রটাকে আমাদেরকে বিবেচনা করা, সাহিত্যের ক্ষেত্রটাতে আমাদের মানে বিচার্য একটা বিষয় নিয়ে নেওয়া, কিন্তু আমরা ওই জায়গাতে অধিকাংশই যাই না। দেখো আমাদের কাজ হচ্ছে আমাদের ইংরেজি সাহিত্য পড়ার মাধ্যমে কিন্তু আমাদেরকে ডিপে দিচ্ছে না, জাস্ট আমাদের কাছে ইন্ট্রোডিউস করতেছে। যেমন ইন্ট্রোডাকশন টু লিটারেরি ক্রিটিসিজম, এটা মানে কি যে ক্রিটিসিজম কীভাবে লিখতে হয়, কীভাবে আগের রাইটাররা লিখেছে সেটা তোমাকে উপস্থাপন করা হচ্ছে মাত্র। বাকিটা এবার তুমি লিখতে পারবা কিনা বা এর একটা ধারণা তোমাকে দিয়ে গেলাম। বাংলাদেশে সবচেয়ে ভালো ভালো যে সকল সাহিত্যিকরা ছিলেন বাংলা সাহিত্যের, অধিকাংশ কিন্তু ইংরেজি সাহিত্য থেকে আসা। কারণ বাংলা সাহিত্যে কিন্তু এই ইংরেজি সাহিত্যের মতো এত ডিপ আলোচনা নেই। মানে যে সকল জানরাগুলো আছে, জানরার যে বিভিন্ন, কারণ বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য থেকে ধার নিয়েছে মেনলি। এই ক্ষেত্রে ইংরেজি সাহিত্য হচ্ছে একটা ব্রড এরিয়া। অতএব তুমি বাংলা সাহিত্যের অনেক সাহিত্যিকের ব্যাকগ্রাউন্ড ঘাটো, দেখবে যে অধিকাংশই হচ্ছে ইংরেজি সাহিত্যের। কিন্তু আমরা মানে খুবই অপারগ যে আমরা ইংরেজি সাহিত্য পড়ে ওই ফিল্ডটাকে ধরতে পারিনি। বাকি সবাই ধরতে পারে কিন্তু আমরা পারিনি, ঠিক আছে? এইটাই হচ্ছে সমস্যা। আর এমনি তো নীতি নৈতিকতার ব্যাপার তো আছেই, যে সাহিত্য আমাদেরকে মানুষের আচার আচরণ, কথাবার্তা, এগুলো আমাদেরকে শেখায় যে আমরা একজন মানুষকে তার কথাবার্তা ধরে আমরা কীভাবে বিবেচনা করে ফেলতে পারি যে সে কোন চরিত্রের মধ্যে পড়বে। যেমন ডাক্তারেরা কি চোখের একটা রং দেখে, জিভের একটা কালার দেখে বুঝে দিতে পারে আমার কী রোগ হয়েছে, তেমনি আমরা একজন ব্যক্তির কথাবার্তা দিয়ে একটা চরিত্রের মধ্যে ফেলে দিয়ে বুঝতে পারি ও হচ্ছে ওই রকম। এর জন্য ব্যাপক পড়াশোনা করতে হবে। সাহিত্যিক কি কেউ চাইলেই হতে পারে নাকি এটা একটা আলাদা প্রতিভা? ওইটাই তো বললাম, এটা একটা আলাদা প্রতিভার বিষয়। তবে এটা প্রতিভাও আছে যেমন, তেমনি প্রয়োজনে যদি কেউ এটাতে লেগে থাকে সেটাও এটাতে হয়ে যায়, ঠিক আছে? সবই প্রতিভার ব্যাপার, প্রতিভার সবই। যে ডাক্তার একজন নিজে ডাক্তারি শেখার জন্য একজন করা, আর একজন হচ্ছে প্যাশন থেকে ডাক্তার হওয়া, দুটা নিশ্চয়ই আলাদা বিষয় দেয়, তাই না? সব কিছুতে একটা প্যাশনের ব্যাপার থাকে, সবাই তো সব কিছু গ্রহণ করে না, কিন্তু ওদেরটা একটা প্র্যাকটিক্যাল, মানে ওটা পড়লেই সে ওটা হয়ে যাবে অটোমেটিক, মানে পড়লেই সে ওটা হয়ে যাবে। কিন্তু আমরা পড়লেই এটা কি হব বলো তো? আমরা হবই না, 100% না। পড়লেই তো হয়ে যায় না। যে যাদের এই লেখাগুলা পড়ছি তারা তো আর এরকম সাহিত্য পড়ে ওই ব্যাকগ্রাউন্ড থেকে তো আসে নাই, সবাই তো আর না, তাদের লেখা তো আমরা পড়তেছি। তোমাকে তো পরিচিত করা সব ক্ষেত্রেই তো, অধিকাংশ ক্ষেত্রেই দেখো যে যেটা আবিষ্কার করেছে সে সেটা কি পড়ে আবিষ্কার করেছে বলো? না স্যার। না স্যার, কেউ কোনোটা পড়ে আবিষ্কার করেনি, যে করেছে সেটা তার নিজের প্যাশন থেকেই করেছে। কিন্তু আমরা আধুনিক সমাজে সেটাকে আবার একটা সাবজেক্ট বানিয়ে পড়াশোনা করতেছি, এই আর কি। স্যার প্যাশন থেকে ডিপ ভেবে তারপরে করছে ডিপলি। হ্যাঁ বলো। মানে স্যার যারা হচ্ছে এগুলো আবিষ্কার করছে তারা অনেক বেশি মানে ওটা পরীক্ষা করছে, অনেক ভাবছে, তাদের অনেক সাধনার ফল হিসেবে আমরা সাধারণ মানে সামান্য একটা জিনিস পাচ্ছি না, সাধনার ফল হিসেবে অল্পভাবে পেয়ে যাচ্ছে, কিন্তু তারা এটার জন্য অনেক সংগ্রাম করছে। ওরা তো আমাদের থেকে বেশি স্টাডি করেছে, আমাদেরকে তো সেই লাইনে ফেলে ওটা করানোর জন্য বলা চেষ্টা করানো হচ্ছে, আর ওটা অলরেডি সেই পরিমাণ স্টাডি করেছে। আমরা যেটা করছি সেটা জাস্ট হাওয়ায় পাস করার জন্য করতেছি, তাই না? আমাদের একটা টার্গেট দিয়ে দিচ্ছে সার্টিফিকেট, তারা তো আর সার্টিফিকেটের জন্য করেনি, তারা প্যাশন দিয়ে এই কাজটা করার চেষ্টা করেছে। হ্যাঁ, একটা জিনিসকে ওকে। তো যাই হোক, ওটা নিয়ে আমরা আর কথা না বলি, এখন আমরা চলে যাব আরেকটা এসেতে। তাহলে ট্রুথ নিয়ে কারো সমস্যা আছে? থাকবে তো অবশ্যই, আরও ভালো করে বারবার পড়বা, কিন্তু কমপক্ষে 3-4 বার রিডিং দিবা টেক্সটটা এবং এই প্যারাফ্রেজটা, ঠিক আছে তো? তা না হলে এখানকার যে একটা দুর্বলতা আছে অ্যাবস্ট্রাক্ট ধারণা হিসাবে বুঝতে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আর থার্ড ইয়ারটা কিন্তু এই 4টা ইয়ারের মধ্যে সব থেকে আমি বারবারই সতর্ক করতেছি এবং সবসময়ই করি যে এই জায়গাটা কিন্তু খুবই জটিল। এই জায়গাটা যদি কেউ পার করতে পারে একটু ভালো রেজাল্ট করে, বাকিটা অটোমেটিক হয়ে যাবে। ফোর্থ ইয়ারও কিন্তু এত কঠিন হিসাবে হয় না, বুঝতে পেরেছ? ওকে, এরপর আমরা পড়তে চাইছিলাম মানে অফ রিভেন্স না?
আমাদের কোন সাবজেক্টটা বেশি কঠিন? বলো। মানে কোন সাবজেক্টে বেশি হার্ড? আমি তোমার কথা বুঝতেছি না, আবার বলো। স্যার বলতেছি থার্ড ইয়ার কোন সাবজেক্টটা বেশি হার্ড, যে আমাদের যে 8টা সাবজেক্ট আছে সাবজেক্টের ভিতরে? এটা তুমি পড়লেই বুঝতে পারবা কোনটা কঠিন। এখন বললে তো তুমি ওটাকে কঠিন হিসাবে নিবা, যে ওটাই স্যার বলেছিল কঠিন। ঠিক আছে, পড়তে থাকো, পড়তে থাকো, যেটা কঠিন মনে হওয়ার সেটা তোমার কাছে মনেই হবে। হ্যাঁ, এখন আগে থেকে বলা মানে বুঝতে হবে যে ওইটার কাছে গেলে আমার কাছে একটু বুক ধরপড় করবে, কঠিন কঠিন মনে লাগবে, এরকম না। পড়লে পারে সবই সহজ, এটা হলো সবচেয়ে বড় কথা। স্যার তখন মনে হবে এই সাবজেক্ট তো পারবোই না, স্যার বলেই তো যে কঠিন। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্য ওগুলো বলা যাবে না। এবার হচ্ছে অফ রিভেঞ্জ। রিভেঞ্জ মানে কি? প্রতিশোধ। খুব খারাপ জিনিস। খুব খারাপ জিনিস নাকি? প্রতিশোধের আগুন। হ্যাঁ, বাংলা সিনেমার এটা একটু ছোট আছে, আমি ভাবছিলাম যে ট্রুথ ওটা শেষ করে দিতে পারবো, কিন্তু এটা একটু অ্যাবস্ট্রাক্ট। বোঝা যাচ্ছে তো ক্লিয়ারলি নাকি একটু আবসা? একটু আবসা হয়েছে ছবিটা, কারণ লেখাগুলো স্পষ্ট ছিল না। আচ্ছা, তাহলে একটু তোমরা বইটা একটু খেয়াল করো, আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি এটাতে। বলছে অফ রিভেঞ্জ। রিভেঞ্জ মানে হচ্ছে তোমার কেউ ক্ষতি করেছে, তার বদলা নেওয়া নাকি? তার বদলে তুমিও তারও ক্ষতি করবা, ঠিক অনেকটা দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ। চোখ, হ্যাঁ, যেটা একসময় ছিল ইহুদিদের নিয়ম অনুসারে, যে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, মানে প্রতিশোধ। এইটা তাই সেটাই বলতেছে, এটা যদি হতে থাকে, জিজাস ক্রাইস্ট তবে আসলেন, এসে বললেন কি, যে আমাদের খ্রিস্টান ধর্মের মতে, যে আমি এটাকে বাতিল করলাম, করে বললাম কি, তোমার এক গালে যদি কেউ চড় দেয় তুমি আরেক গাল ফেরত দাও। এটা আরও কঠিন। এটা কি আমরা পারবো বলো তো? আমার এক গালে একজন চড় দিলে তারে আগে একটা চড় দিতে পারলে আমি বাঁচি, আবার বলতেছে আরেক গাল ফেরত দিতে। কারণ তিনি বলতেছেন যদি ওটাই চলি আমরা, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, তাহলে পৃথিবীতে অন্ধ আর বধির লোক ছাড়া আর পৃথিবীতে কিছু পাওয়া যাবে না, যদি ক্ষমাটা না থাকে। বাংলা সিনেমার শেষ কোথায় জানো? বাংলা সিনেমার শেষ কোথায় বলো তো? লাস্টে ক্ষমা করে দিয়ে সব মিলেমিশে যায়। হ্যাঁ, প্রত্যেকটা যেটা কমেডি বা লাস্টে যেগুলো ভালো হয় তাদের প্রধান সূত্র হলো ক্ষমা করে দেওয়া। ক্ষমা ছাড়া পৃথিবীতে মারামারি শেষ হবে না। যে কোনো জায়গায় একটা ক্ষমা দিতে হবে, ক্ষমা দিয়ে ওই অপরাধের দুষ্ট চক্রটাকে বন্ধ করতে হবে, তাছাড়া এর চক্র চলতেই থাকবে, ঠিক ওই দারিদ্রতার দুষ্ট চক্রের মতো। তাই বলছি দেখো, রিভেঞ্জ ইজ আ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস। এটা হচ্ছে এক ধরনের, ঠিক ওয়াইল্ড মানে কি, অসভ্য, তাই তো, বুনো। এটা ওয়াইল্ড বলতে আমরা কি বুঝবো? হ্যাঁ, মানে জঘন্য একটা জাস্টিস। হুইচ দ্য মোর ম্যান নেচার রানস টু, যে জাস্টিসের দিকে যত বেশি মানুষ ছুটবে, দ্য মোর অড ল টু উইড ইট আউট, ততই আইন চাইবে কি এটাকে উইড আউট করা। উইড আউট মানে কি? বাতিল করা। ঠিক আছে তো, মানে কি আইনটাকে তারা কি করবে বলো তো? আইনকে মানুষ কি নিজের হাতে তুলে নেবে, আইনকে করবে না, বৃদ্ধাঙ্গুলি দেখাবে, তারা আইনকে মান্যই করবে না। ফর অ্যাজ ফর দ্য ফার্স্ট রং ইট ডাথ অফেন্ড দ্য ল, তাহলে প্রথম যে অপরাধ করে, ফর দ্য ফার্স্ট রং, তাহলে কারণ প্রথম যে অপরাধটা করে সে হচ্ছে কি আইনকে অফেন্ড করে, মানে আইন ভাঙে। কিন্তু যে ওই প্রথম অপরাধের প্রতিশোধ নিতে গিয়ে দ্বিতীয়বার অপরাধ করে, তখন কি করে সে? বাট দ্য রিভেঞ্জ অফ দ্যাট রং পুটেড দ্য ল আউট অফ অফিস, মানে কি সে তো আইন ভঙ্গ করেছে, আর এ তো আইনকেই অকেজো করে দিচ্ছে, আইনকেই অকেজো করেছে। ল আউট অফ অফিস মানে অকেজো করে দেওয়া। তাহলে সে আইন ভঙ্গ করেছে, আর প্রতিশোধ নিতে গিয়েছে, যে প্রতিশোধ দিচ্ছে সে পুরো আইনকেই অকেজো করে দিচ্ছে। ঠিক আছে, অতএব সার্টেনলি ইন টেকিং রিভেঞ্জ, অতএব প্রতিশোধ নিতে গিয়ে আ ম্যান ইজ বাট ইভেন উইথ হিজ এনিমি। ইভেন মানে কি সমান, সমান্তরাল। অতএব যে প্রতিশোধ নেয় সে তার শত্রুরই সমান। ঠিক আছে তো, যে দুইজন মারামারি করলে কি অপরাধটা কার? যে আগে শুরু করেছিল না যে শেষ করলো? কে অপরাধী? দুইজনই অপরাধী। এখানে দুইজনই অপরাধী।
অ্যান্ড ইন পাসিং ইট ওভার, আর যদি কেউ অপরাধটাকে পাস করে যায় যে না আমাকে কেউ ক্ষতি করেছে, আমি এটা কিছু মনে করলাম না, সে হয়ে যায় সুপিরিয়র, হি ইজ সুপিরিয়র। ফর ইট ইজ প্রিন্সেস পার্ট টু পার্ডেন, কারণ ক্ষমা করাটা হচ্ছে প্রিন্সেস মানে কি, মানে স্যার নোবেল টাইপের রাজার পার্ট নাকি? হ্যাঁ, এটা রাজার পুত্র না বলে আমরা বলি হচ্ছে কি একটা সবচেয়ে ভালো একটা বিষয় এটা, তাই তো? ক্ষমা করাটা হচ্ছে সুপ্রিম একটা বিষয় ক্ষমা করাটা। যদি কেউ ক্ষমা না করে প্রতিশোধ নেয় তাহলে সে তার শত্রুর সমানই, মানে দুইজনই, যে অপরাধ শুরু করলো আর যে অপরাধের প্রতিশোধ নিল দুইজনই সমান। কিন্তু যে ক্ষমা করতে পারে সে হচ্ছে এই দুইজনের মধ্যে সবচেয়ে সুপিরিয়র। যেমনটা অ্যান্ড সলাইমন মানে সলোমন, আই অ্যাম শিওর সেইথ ইট ইজ দ্য গ্লোরি অফ ম্যান টু পাস বাই অ্যান অফেন্স। পাস বাই মানে কি, এড়িয়ে যাওয়া। বলছে এটা মানুষের জন্য একটা গ্লোরি যে সে একটা অপরাধকে পাশ কাটিয়ে গেল, এড়িয়ে গেল, ঠিক আছে? দ্যাট হুইচ ইজ পাস্ট ইজ গান, কারণ যেটা পাস্ট সেটা তো গেছে গা, অ্যান্ড ইরিভোকেবল। হ্যাঁ, যেটা পাস্ট সেটা চলে গেছে এবং এটাকে আমরা কখনোই রিকভার করতে পারবো না। মানে যে অলরেডি অপরাধটা করে ফেলেছে, আমি কি এই অপরাধটাকে কি করতে পারবো আর ওটাকে আমি মানে উল্টাতে পারবো? অপরিবর্তনীয়। হ্যাঁ, অপরিবর্তনীয়, এটা তো আর উল্টাতে পারবো না। অতএব ওয়াইজ মেন হ্যাভ এনাফ টু ডু উইথ থিংস প্রেজেন্ট অ্যান্ড টু কাম। অতএব ওয়াইজ ম্যানেরা যা হয়ে গেছে তা নিয়ে ভাবে না, তারা ভাবে বর্তমান এবং ভবিষ্যতে যেটা আসতেছে সেটা নিয়ে। অতএব যদি কেউ আমার কোনো ক্ষতি করে ফেলে সেটা তো অতীত হয়ে গেছে, আর তো কিছু করার নেই। এখন আমি যদি ওরও ক্ষতি করি তাহলে তো ওরও ক্ষতি হয়ে গেল। বরং আমি এখন ভাববো বর্তমান এবং ভবিষ্যতে যেন কারো ক্ষতি না হয় সেটা নিয়ে। দেয়ারফর ডু বাট ট্রিফল উইথ দেমসেলভস দ্যাট লেভার ইন পাস্ট ম্যাটার্স। অতএব যারা অতীতের বিষয়গুলো নিয়ে পরিশ্রম করে, যারা অতীতের বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে, তারা আসলে তুচ্ছ বিষয় নিয়ে কাজ করে, ঠিক আছে? তো বলছে দে ডু বাট ট্রিফল উইথ দেমসেলফ, তারা নিজের সাথে মানে কি করে, মানে ট্রিফল করা মানে কি জানো, ফাজলামি করা, হ্যাঁ, ছেলে মানুষই করা, যারা অতীত নিয়ে ভাবে, অতীতের ব্যাপার নিয়ে যারা চিন্তা করে। দেয়ার ইজ নো ম্যান ডাথ আ রং ফর দ্য রং শেক। অতএব মানুষের উচিতই না যে ভুলের উদ্দেশ্যে ভুল করা, ঠিক আছে তো? কারণ কি, বাট দেয়ার বাই টু পারচেজ হিমসেলফ প্রফিট অর প্লেজার অর অনার অর দ্য লাইক। হ্যাঁ, অথবা এই অপরাধ করার মাধ্যমে কেউ কে নিজের জন্য প্রফিট আনতে পারবে? অপরাধের মাধ্যমে অপরাধ করে কোনো আনন্দ আনতে পারবে, কোনো সম্মান আনতে পারবে, বা এরকম কোনো ভালো গুণ কি সে কখনো পাবে যে একজন অপরাধ করেছে বলে এখন তুমি তার বিপরীতে অপরাধ করবা? এ দিয়ে কি কখনো পৃথিবীতে কোনো ভালো কিছু হয়েছে বলো? ক্ষমা ছাড়া, অপরাধের বিরুদ্ধে ক্ষমা ছাড়া কোনো কিছুই ভালো জায়গায় গিয়ে থামেনি। দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল, যতক্ষণ না পর্যন্ত একটা ভাই ক্ষমা করে দিতে পেরেছে অথবা ওই ভাই মারা যাওয়ার পর তার সন্তানেরা ক্ষমা করে দিতে পেরেছে, ততক্ষণ পর্যন্ত দুজনের ভিতরে মেলামেশা হয়নি। নাকি মারামারি করে ঠিক হয়েছে? মারামারি করে আজ পর্যন্ত কোনো কিছু ঠিক হয়েছে বলো? হ্যাঁ, না স্যার, মারামারি করলে আরো বেশি ওর্স্ট হয়ে গেছে বিষয়গুলো। মানে বাংলা সিনেমা তো শেষ হওয়ার না। যদি সত্যিই আমরা অপরাধ দমনের মাধ্যমে অপরাধকে মানে মারামারি করে অপরাধ দমন করতে চাই, তাহলে তো অপরাধ শেষ হবে না। কারণ আজকে এখন যে নায়ক, তাই তো, তার বাবার হত্যাকারীকে হত্যা করলো, তাহলে তার ছেলে আবার তাকে হত্যা করবে। এভাবে তো সিনেমা চলমান, আজীবন চলবে, হত্যা আর একজনকে হত্যা করাবে। সুতরাং দেয়ারফর হোয়াই শুড আই বি অ্যাংরি উইথ আ ম্যান ফর লাভিং হিমসেলফ বেটার দ্যান মি। অতএব একজন মানুষ আমার থেকে নিজেকে বেশি ভালোবাসবেই, অতএব তার স্বার্থ সে বেশি করে দেখবেই, তাহলে আমি কেন তার প্রতি রাগান্বিত হব? তাই না? দেখো কথাটা সুন্দর না, যে আমি আমাকে ছাড়া তোমাকে কি বেশি ভালোবাসবো বলো তো? কখনো বাসবো? নিজের থেকে বেশি ভালো কি তার সন্তানকেও বাসে মানুষ? বাসে না। কারণ সন্তান যদি তার করে তাহলে কিন্তু সে রেগে যায়। তার সন্তান যদি তার কর্মকাণ্ডের দ্বারা, তাই তো, বাবার মান সম্মান নষ্ট হয়, তাহলে বাবা রেগে যায় কেন? কারণ বাবা তার নিজের ব্যাপারটাকে বেশি গুরুত্ব দেয় সবসময়। অতএব একজন মানুষ নিজেকে ভালোবাসতেই পারে, অতএব তার জন্য আমি তার উপর রাগ করবো কেন? অ্যান্ড ইফ অ্যানি ম্যান শুড ডু রং মিয়ারলি আউট অফ ইল নেচার, আর যদি কারো স্বভাবই থাকে অন্যের ক্ষতি করা, হ্যাঁ, হোয়াই ইট ইজ বাট লাইক দ্য থর্ন অর ব্রায়ার, তাহলে এটাকে আমি মেনে নিতে পারি ওই কাঁটার মতো। ওই যে ব্রায়ার মানে বুঝি তো, আমরা দেখবো যে মাঠের ভিতরে হাঁটতে গেলে অনেক সময় ওই দেখবো যে কাপড়ে একটা ইয়া লেগে যায়, ছোট ছোট, কি বলো ওটাকে, এক ধরনের, জি স্যার, মনে করো অকরা টাইপের নাকি? হ্যাঁ, মানে কাঁটা টাইপের ছোট ছোট, ওই যে তোমার ব্রায়ার বলে এটাকে, দেখবো যে কাপড়ে লেগে যায় খোলা মাঠের ভিতরে হাঁটতে গেলে, ছোট ছোট হয় ধান গাছের মতো। হ্যাঁ,
জি, শুদ্ধ ভাষাটা জানি না, তবে আমাদের এলাকায় ওটা সালাকাটা বলে। হ্যাঁ ওই তো, মানে আমাদেরও বলে, আমিও ভুলে গেছি কারণ ওই জিনিসটা বলে বলে অভ্যাস নাই তো। তা ওইটা তা আমরা ধরে নিব যে যারা নিজের খামখেয়ালিতার জন্য অন্যের ক্ষতি করে, তাকে জাস্ট আমি কাঁটা বলে মেনে নিব। যেমন আমরা ঝেড়ে ফেলে দিই, জাস্ট ওরকম ঝেড়ে ফেলে দিব, ওকে আমরা গুরুত্বই দিব না। তাই বলছে হুইস প্রিক অ্যান্ড স্ক্র্যাচ, কারণ ওই কাঁটাগুলো আমাদের গায়ে আটকে যায় বা স্ক্র্যাচ করে, বিকজ দে ক্যান ডু নো আদার, তাছাড়া তো তাদের আর কোনো কাজ করার নেই। আছে তারা কিছু করতে পারে? আমার কাঁটার কাজই হলো আমাকে একটু স্ক্র্যাচ করে দেওয়া, একটু ছিলে দেওয়া, একটু ক্ষতি করে দেওয়া। তাহলে এখন যদি তার সাথে মারামারি করতে যায় তাহলে আমার কি ক্ষতি হবে না? অতএব যারা ইল নেচার নিয়ে তাদেরকে দয়া করে আমরা ক্ষমা করে দেবো। দ্য মোস্ট টলারেবল সর্ট অফ রিভেন্স ইজ ফর দোজ রংস হুইচ দেয়ার ইজ নো ল টু রেমেডি। অতএব সেই রিভেঞ্জের জন্য সবচেয়ে টলারেবল সর্ট অফ রিভেঞ্জ হলো কি? তাকে ক্ষমা করে দেওয়া। কারণ এমন কিছু রং আছে যার কোনো ল নেই, তার রেমেডিতে কোনো ল নেই, তাহলে সেক্ষেত্রে আমি কী করবো? তাকে ক্ষমা করে দিব। দেন লেট আ ম্যান টেক হিট দ্য রিভেঞ্জ বি সাচ অ্যাজ দেয়ার ইজ নো ল টু পানিশ। অতএব আমাকে ভাবতে, দেন লেট আ ম্যান টেক হিট দ্য রিভেঞ্জ বি সাচ অ্যাজ দেয়ার ইজ নো ল টু পানিশ। ইভেন আ ম্যানস এনিমি ইজ স্টিল ফর হ্যান্ড অ্যান্ড ইট ইজ টু ফর ওয়ান। তাই বলছি কি, দেখো অতএব আমাদেরকে ভাবতে হবে কি, যে আমাদের প্রথমে ভাবতে হবে রিভেঞ্জটার প্রতি, এবং ভাবতে হবে যে এই রিভেঞ্জের পানিশমেন্টের জন্য কোনো ল আছে কি না। আর আরেকটা জিনিস ভাবতে হবে কি, এলস আ ম্যানস এনিমি ইজ স্টিল ফর হ্যান্ড। আর শত্রুকে সবসময় আমাদের থেকে বড় ভাবতে হবে, ঠিক আছে তো? শত্রুকে সবসময় শক্তিশালী ভাবতে হবে। অ্যান্ড ইট ইজ টু ফর ওয়ান, ভাবতে হবে যে আমার শত্রু আমার থেকে দ্বিগুণ শক্তিশালী, ঠিক আছে তো? এটা ভাবতে হবে। অ্যান্ড সাম হোয়েন দে টেক রিভেঞ্জ আর ডিজায়ারাস ইন পার্টি, ডিজায়ারাস দ্য পার্টি শুড নো হোয়েন্স ইট কামস। হ্যাঁ, এবং সাম হোয়েন দে টেক রিভেঞ্জ, কারণ এমন যারা আছে যারা প্রতিশোধ নিতে চায় তারা কি আগে থেকে জানতে চায় না? আর ডিজায়ারাস দ্য পার্টি শুড নো হোয়েন্স ইট কাম, কারণ সে চায় যে যার উপরে সে প্রতিশোধ নিতে যাচ্ছে সে যেন জানে যে আমি প্রতিশোধ নিতে যাচ্ছি। এইটা দিস ইজ দ্য মোর জেনারাস। অন্যকে জানিয়ে দেওয়াটা এটা একটা জেনারাস। ম্যাকবেথের মতো ঘুমিয়ে হত্যা করাটা কি, এটা কি সাহসিকতার ব্যাপার বলো তো? এটা কাপুরুষতার ব্যাপার। ডানকান যে হত্যা করলো ঘুমের ভিতর, এটা কি খুব ভালো করেছে সে? বলো। একদম না স্যার, ঘুমকে হত্যা করেছে সে, তাই না? বলছে ফর দ্য ডিলাইট সিম টু বি নট সো মাচ ইন ডুইং দ্য হার্ট অ্যাজ ইন মেকিং দ্য পার্টি রিপেন্ট। অতএব আনন্দ সেটাতেই, অন্যের ক্ষতি করে না, বরং অন্যকে রিপেন্ট করার মাধ্যমে আনন্দ বেশি। যে তোমাকে ক্ষতি করেছে তাকে তুমি রিপেন্ট করাও। রিপেন্ট করা মানে কি? তাকে তুমি প্রায়শ্চিত্ত করাও, তাই না? সে যেন তোমার কাছে এসে অনুতপ্ত হয়, এটার ভিতরে আনন্দ বেশি। বাট বেজ অ্যান্ড ক্রাফটি কাওয়ার্ডস, আর যারা হচ্ছে বেজ নিচু মনের, যারা চতুর মানুষ, তারা কি করে? আর লাইক দ্য অ্যারো দ্যাট ফ্লাইট ইন দ্য ডার্ক, তারা জাস্ট ওইরকম অন্ধকারে গুলি ছোড়ার মতো, অন্ধকারে তীর ছোড়ার মতো, তারা ইচ্ছা মতো প্রতিশোধ কাজ করে, তারা না বলে না কয়ে মারামারি শুরু করে, ঠিক আছে তো? তাই বলছে কসমাস ডিউক অফ ফ্লোরেন্স হ্যাড আ ডেসপারেট সেইং এগেইনস্ট পারফিডিয়াস অর নেগলেক্টিং ফ্রেন্ডস। ওই যে পারফিডিয়াস আমরা পড়ে আসলাম, তাই না? যারা হচ্ছে চতুর, যারা হচ্ছে অপমানজনক। অ্যাজ ইফ দোজ রংস ওয়ার আনপার্ডনেবল। তিনি বলেছেন কি, যে ইউ শ্যাল রিড সেইথ হি দ্যাট উই আর কমান্ডেড টু ফরগিভ আওয়ার এনিমিজ। আমাদেরকে বলা হয়েছে কি, যে আমাদের শত্রুদেরকে ক্ষমা করে দিতে হবে। এই কথাটা আমাদের বাইবেলে বলা হয়েছে, মানে ওই সেইথ হি মানে বাইবেল থেকে বলা হচ্ছে। বাট ইউ নেভার রিড দ্যাট উই আর কমান্ডেড টু ফরগিভ আওয়ার ফ্রেন্ডস। তাহলে দেখো আমাদের কাদেরকে ক্ষমা করে দিতে বলা হয়েছে বলো তো? শত্রুদেরকে। বন্ধুদেরকে ক্ষমা করে দিতে হবে এটা কোথাও বলা নেই। এ কারণেই এই ডিউক বলছেন কি, যে তিনি হচ্ছেন কি ডেসপারেট সেইং এগেইনস্ট পারফিডিয়াস এন্ড নেগলেক্টিং ফ্রেন্ড। তাহলে অতএব যারা হচ্ছে প্রতারণাপূর্ণ ফ্রেন্ড, যে ফ্রেন্ডেরা আমাদের ক্ষতি করতে পারে, তাদের ক্ষেত্রে তিনি একদম আনপার্ডনেবল বলছেন, এদেরকে ক্ষমা করে দেওয়া যায় না। শত্রুদের ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু বন্ধুরা যদি শত্রুমি করে সেটা ক্ষমার অযোগ্য। বাট ইয়েট দ্য স্পিরিট অফ জব ওয়াজ ইন আ বেটার টিউন। কিন্তু জব মানে হচ্ছে, এটা একটা বিবলিক্যাল ক্যারেক্টার। তোমাদের কী নাম আছে আমি জানি না। দ্য বুক অফ জব, এটা হচ্ছে বাইবেলের একটা অংশ, ঠিক আছে? এই যে বুক অফ জব, এটা এখানে দেখানো হয়েছে যে তিনি বলছেন, মানে শয়তানের সাথে গডের একটা প্রতিযোগিতা হচ্ছে এখানে।
যে এই জব গডকে খুবই ভালোবাসেন, এত ভালোবাসেন যে নিজের জীবন দিয়ে ভালোবাসেন। তখন এই শয়তান গডকে বলতেছে, আপনি আমাকে ছেড়ে দেন আমার হাতে, ঠিক আছে, দেখছি সে আপনাকে ভালোবাসে কিনা। শুধু আপনি তাকে ভালোবাসেন বলেই তাকে আপনি আরামে রেখেছেন, সন্তান সন্ততি সম্পদ সব কিছু দিয়েছেন, এর জন্যই তো সে আপনাকে ভালোবাসে। আপনি তার উপরে করেন, খারাপ কিছু দেন, অথবা আপনি আমাকে তার হাতে আমার হাতে ছেড়ে দেন, তারপর দেখতেছি সে আপনাকে ভালোবাসে কিনা। তখন গড তাকে বলেছে যে তোমার শরীর, তার শরীরটা এবং তার সম্পত্তি সব কিছু তোমার হাতে দিয়ে দিলাম, শুধু আত্মাটা দিলাম না, দেখি তুমি কি করতে পারো। তো এখানে দেখানো হচ্ছে যে শয়তান গিয়ে একদম জবকে কুষ্ঠরোগে ভরিয়ে দেয়, তার সন্তান সন্ততিকে পুরো পাপের পথে ফেলে দেয়, তার ওয়াইফদেরকে পাপের পথে ফেলে দেয় এবং তার সব সম্পত্তিকে ধ্বংস করে দেয়। কিন্তু জব তারপরও গডের প্রতি একনিষ্ঠ ছিল, ঠিক আছে। তো তাই বলে দেখো, ডেসপাইট ইটস ফোকাস অন চ্যালেঞ্জেস অ্যান্ড সাফারিং, দ্য বুক অফ জব স্পিক্স আ মেসেজ অফ গ্রেট হোপ টু দ্য ওয়ার্ল্ড। উই লিভ ইন আ ওয়ার্ল্ড লঙ্গিং ফর কমফোর্ট অ্যান্ড হোপ। বলো। আইয়ুব নবী মনে হয়। আইয়ুব নবী, ইয়েস, তোমাদের একটা আইয়ুব বলো। আমিও ভাবছিলাম। হ্যাঁ, আইয়ুব নবী, ইয়েস। ইন দ্য সভরেন গড হু সিজ, হু ইজ গুড অ্যান্ড হু ইজ ফেথফুল, উই আর নট ভিকটিমস অফ র্যান্ডম ফেট অর আনকাউন্টেবল। বলছে কি, আমরা শুধু কি গডের কাছ থেকে ভালো কিছু আশা করব? গড কি আমাকে কিছু খারাপ কিছু দিতে পারে না? অনেকটা অন হিজ মাইন্ড। আমাদের হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ওই যে বলা আছে যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, সেটার কথা এখানে বলছে। হ্যাঁ ওইটাই। তারপরে দেখো বাইবেলে বলছে কি, দ্য ডেথ অফ চিলড্রেন, হ্যাঁ, এবং কি তার ওয়াইফরা কি হয়ে যায়, অ্যালাইভ আফটার দ্য সাফারিং সব কিছু। এবং তার ওয়াইফরা, তার ছেলেরাও বলে যে তুমি শয়তানের দিকে ফেরো, তুমি গডের পাশ থেকে করো, তাহলে তুমি সুস্থ হবে ইত্যাদি। কিন্তু তিনি তার একদম স্টেড ফার্স্ট থাকেন, ঠিক আছে। তো তারপর পরে গড তাকে আবার তার পুনরায়, যেহেতু শয়তান পরাজিত হয়ে যায় তার কাছ থেকে। ওকে, তাই হোক, এখানে বড় গল্প আছে, পুরো বইটাই এ সম্পর্কে, জাস্ট আমি সংক্ষেপে বললাম। সেই কথাটা এখানে বলা হয়েছে যে ইয়েট দ্য স্পিরিট অফ জব ওয়াজ ইন আ বেটার টিউন, যে শ্যাল উই টেক গুড অ্যাট গডস হ্যান্ড অ্যান্ড নট বি কন্টেন্টেড টু টেক ইভিল অলসো, যে আমরা শুধু কি গডের কাছ থেকে ভালো কিছুই নিব, খারাপ কিছু কি আমরা গ্রহণ করতে পারি না? তো এইভাবে বন্ধুদের কাছ থেকে এমন কিছু হতে পারে যে আমরা কি বন্ধুদের কাছ থেকে শুধু ভালো কিছুই নিব, আমার তো কেউ খারাপ কিছু করতেই পারে। অ্যান্ড সো অফ ফ্রেন্ড ইন আ প্রপোর্শন, তা বন্ধুদের ক্ষেত্রে এমন হতে পারে যে আমরা কি শুধু বন্ধুদের কাছ থেকে ভালো কিছুই পাবো, খারাপ কিছু তো বন্ধুরা আমাদের করতেই পারে। সো দিস ইজ সার্টেন দ্যাট আ ম্যান দ্যাট স্টাডিড রিভেঞ্জ কিপস হিজ ওনস গ্রিন। অতএব মানুষের ক্ষেত্রেও তাই, যদি কোনো ব্যক্তি সবসময় প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, মনে করো যে তোমার ক্ষতি করেছে সে ভুলেই গেছে যে সে তোমার ক্ষতি করেছে, কিন্তু তুমি প্রতিশোধ নিতে যাচ্ছ, তাহলে কে কষ্ট পায় বেশি বলো তো? কে কষ্ট বেশি পাবে? যে স্যার জানে না, ভুলে গেছে। কেমন করে হলো? মনে করো সে তোমার ক্ষতি করে ভুলেই গেছে যে তোমার ক্ষতি করেছে সে, আর তুমি প্রতিশোধ নেওয়ার জন্য সবসময় ভাবতেছো, তাহলে এই ব্যথাটা নিয়ে কে ভাবতেছে, তুমি না ওই ব্যক্তি? স্যার আমি। হ্যাঁ, তাহলে ওই যে তুমি যতক্ষণ পর্যন্ত রিভেঞ্জ নিতে চাইবা, তোমার ক্ষতটা তো ততদিন পর্যন্ত থাকবে, তুমি ক্ষমা করে দাও, দেখো সব ভুলে যাবা। কিন্তু সে তো ভুলেই গেছে, কিন্তু তুমি এখনো প্রতিশোধ নেওয়ার জন্য ঘুরঘুর করতেছো, তার মানে তোমার ব্যথাটা এখনো বুকের ভিতরে আছে। অতএব তোমার ওন তুমি এখনো গ্রিন করে রেখেছো, সতেজ করে রাখছো, আর সে তো ভুলেই গেছে। কিন্তু যদি তুমি প্রতিশোধ নিতে না চাইতা, বলছে আদারওয়াইজ উড হিল অ্যান্ড ডু ওয়েল, তাহলে তোমার সে ক্ষত কবে সেরে যেত। অতএব পাবলিক রিভেঞ্জেস আর ফর দ্য মোস্ট পার্ট ফরচুনেট, তবে পাবলিক রিভেঞ্জ, জনগণ মিলে যে রিভেঞ্জটা নেয়, অ্যাজ দ্যাট ফর দ্য ডেথ অফ সিজার, যেমনটা সিজারের ক্ষেত্রে ঘটছে, তাই তো, ফর দ্য ডেথ অফ পার্টিনাক্সা, ফর দ্য ডেথ অফ হেনরি দ্য থার্ড অফ ফ্রান্স অ্যান্ড ম্যানি মোর, যেগুলো পাবলিক ক্ষেত্রে হয়েছে, জনগণ তাদের প্রতিশোধ নিয়েছে। বাট ইন প্রাইভেট রিভেঞ্জ ইট ইজ নট সো, কিন্তু যদি ব্যক্তিগত রিভেঞ্জ নিতে চাও তাহলে সেটা সহজে আমাদের উপকার করে না। নে রাদার ভেন্ডিকটিভ পার্সন লিভ দ্য লাইফ অফ উইচেস, বরং যারা প্রতিশোধ পরায়ণ তারা একটা ডাইনির জীবনযাপন করে। অ্যান্ড হু অ্যাজ দে আর মিসচিভাস সো এন্ড দে ইনফরচুনেট, অতএব তারা যেহেতু সবসময় প্রতিশোধ পরায়ণ, সবসময় তারা অন্যের ক্ষতি করতে চায়, অতএব তারা সবসময় ইনফরচুনেট অবস্থায় তাদের জীবনযাপন করে এবং জীবনটা শেষও হয়ে যায়। ঠিক আছে, শেষ হয়ে গেল? আচ্ছা, ছোটই তো। তাহলে কি বুঝলে এখান থেকে? প্রতিশোধ দিবা না ক্ষমা করে দিবা? বন্ধুদের ক্ষমা করা যাবে না। বন্ধুদের ক্ষমা করো, তাহলে তো আরো বিপদ। সবাইকে ক্ষমা করো দাও, ঠিক আছে, সবাইকে ক্ষমা করো, তুমি ভালো থাকবা। প্রচুর ক্ষমা করতে হবে, প্রচুর ক্ষমা করতে হবে, তোমার এতে কোনো ক্ষতি হবে না।
ঠিক আছে? তো আমার জীবনে আমি প্র্যাকটিক্যালি দেখেছি। অনেক হ্যাঁ, ক্ষেত্রে হয়, ক্ষমা করলে অনেক ক্ষেত্রে হয়। কি হয় বলো তো? ক্ষতি হয়? তারা বারবার একই ভুল করে, আমরা ক্ষমা করি, তারা বারবার একই ভুল করে। না, তোমাকে ওই যে বললাম যে তুমি ক্ষমা করে দাও, একটা কথা বলা আছে ক্ষমা করে দাও কিন্তু ভুলে যেও না। তুমি ক্ষমা করে দিয়ে যদি ওই ভুলটা তুমি তাকে বারবার করার সুযোগ দাও, তাহলে তোমার ক্ষতি তো করবেই। তোমার নিজের ভালোর জন্য তুমি তাকে ক্ষমা করে দাও, কিন্তু গার্ড ইউর সেলফ। ঠিক আছে তো? গার্ড ইউর সেলফ অ্যান্ড স্ট্রংলি সে টু হিম দ্যাট ইউ ক্যান ডু ইট এগেইন। এটা তুমি আর করতে পারবে না। ক্ষমা করে দাও কিন্তু ভুলে যেও না, মনে থাকবে? তো ঠিক আছে। স্যার তাও স্যার ক্ষমা করতে পারি না স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার তারপরেও ফ্রেন্ডকে ক্ষমা করা যায় না স্যার, ওদেরকে ক্ষমা করলে স্যার তাদের সাথে ভালো বন্ধুত্বটা মানে আসেই না আর। না সেটা তো, ওটা তো আসবে না। তুমি তো দূরত্ব বজায় রাখবা। ক্ষমা করে দেওয়া মানে কি? ক্ষমা করে দেওয়া মানে তার সঙ্গ ত্যাগ করা, তাকে ভুলে যাওয়া। ভুলে যাও, একদম ভুলে যাও। ঠিক আছে তো? সে যে তোমার কে ছিল ভুলে যাও। ক্ষমা করে দিয়ে তুমি তাকে বন্ধুত্ব বানিও না। ক্ষমা করে দিলাম মানে আমি আর তার উপরে কোনো রিভেঞ্জ দিব না, শেষ তার মতো থাকুক, আমি হ্যাঁ, তার সে আমার আমার মতো মতো থাকুক, এইটাই এইটাই। তাকে আমি প্রতিশোধ নিব না। তাকে, সে আমার ক্ষতি করেছে, 10 ঘা দিয়েছে, আমি তাকে 10 ঘা দেবো না, কিন্তু তাকে আমি আমার জায়গাতে আর আসতে দিব না, এইটুকু। ঠিক আছে? কারণ এই যে আমি তাকে ক্ষমা করে দিলাম, এর জায়গা সে একসময় ফিল করবেই, এটা করবেই সে। সেই পর্যন্ত অপেক্ষা করো। না স্যার, অনেকে রিয়েলাইজ করে না, এই ব্যাপারটাই ভালো লাগে না যে ও রিয়েলাইজও করে না, ক্ষতিও করতেছে, পরে গিয়ে এটা আবার বুঝেও না যে আমি ওর ক্ষতি করলাম। সেটা বুঝতে দাও, এখন তো হঠাৎ করে তো হবে না, হয়তো 50 বছর পরে বুঝবে। বুঝবে তো একসময়, সে বুঝবেই, সে বুঝবে। আর তাকে বোঝানোর আমার কি থাকে, আমি নিজের জায়গায় নিজে ভালো থাকতে বোঝাতে চাই। দেওয়ার দরকারও তো নাই আমার। আমি তো আমার ভালো আমি বুঝবো, সে বুঝলো কি না বুঝলো তাকে তো আমি ত্যাগ করেছি, তার বোঝানোর তো আমার দরকার নাই। হ্যাঁ, ভুলে যাও। স্যার মেয়েরা একটু ক্ষমা কমই করতে জানে। নাই তাই? জি স্যার, এক্স্যাক্টলি এটাই ঘটে। না স্যার, ছেলেরা স্যার ওইখানে আমি স্যার ছেলেদের কিছু বলবোই না, মানে ফ্রেন্ড তো ফ্রেন্ড, কিন্তু স্যার ফ্রেন্ড যখন মানে ক্ষতি করবে কেন স্যার? আমার কথা যে তুই বন্ধুর মতো থাকবে, তুই সবসময় আমার শুভাকাঙ্ক্ষী হবে, তুই কেন আমার ক্ষতি করবে স্যার? এই বিষয়টা আমি মানতে পারি না। বন্ধু তো নেই তো পৃথিবীতে, বন্ধু কোথায় পেয়েছো তুমি? হায় হায়, তুমি বন্ধুত্ব খুঁজছো কেন? পৃথিবীতে বন্ধুত্ব বলে কিছু আছে বলে আমার কাছে তো মনে হয়নি। হ্যাঁ, আমি সবচেয়ে কাছের বন্ধুদের দ্বারা, আমি যাদের দ্বারা মানে আমি আমার পরিবারকেও বিশ্বাস করতাম না, এমন কোনো বন্ধুকে আমি যাকে বিশ্বাস করতাম, সেও আমার সাথে সবচেয়ে বড় ক্ষতি করছে আমার। জি স্যার, একদম ঠিক। যাদেরকে একদম মন থেকে বন্ধু মনে করা হয়, এরাই সবচাইতে বেশি ক্ষতি করে। এটা করবেই, এক সময় না এক সময় করবে। আমার জীবনে আমি এটা আমি এখন আমার নিজেকে সবচেয়ে দূরত্ব বজায় রাখি মানুষ থেকে, কারণ আমি মনেই করি তার না ক্ষতি তো কাছের মানুষই করতে পারে, দূরের মানুষ তো আর ক্ষতি করতে পারে না। করবে না। স্যার এখন বন্ধুত্ব এরকম নাই, সবাই খালি কনভিনিয়েন্স অনুযায়ী বন্ধুত্ব তৈরি করে, কাজ শেষ, টাটা বাই বাই, এরকম। অতএব বন্ধুত্ব বলে কিছু নয়, জাস্ট একটা সুবিধা পর্যন্ত তোমার কাছে থাকবে, এরকম আমি স্কুল জীবনেও দেখছি। হ্যাঁ, ও তো বন্ধুত্বের জায়গাটা আলাদা, তুমি তোমার সুবিধা মতো জীবনে মানুষের সাথে চলবা, একদম কাউকে জীবন দিয়ে যেও না। আমি তো বললাম যে আমি যেগুলো বিশ্বাস করেছি পৃথিবীতে একটা মানুষও পাইনি যে আমার বিশ্বাসটা রেখেছে। এই জায়গাটাতে আমি খুবই মানে এক কাটা, আমি মানুষকে আর এখন জি স্যার, একটাই কথা স্যার, স্বার্থ ছাড়া কেউ স্যার করবে না। অতএব তুমি, আমি ওই যে বললাম না যে একটা কথা দেখে এখানে বললোই না যে আমি কেন অ্যাংরি হব যদি একজন মানুষ তার নিজেকে ভালোবাসে, আমার থেকে নিজেকে সে বেশি ভালোবাসে, আমি তার উপর রাগ করবো কেন? এটা তো সবার অধিকার যে তার নিজেকে সে বেশি ভালোবাসবে, তাই নয় কি? তাহলে আমি রাগ করতে যাবো কেন? স্যার এটা তো ভাবা যায় না, যখন হাজবেন্ড ওয়াইফের ব্যাপারটা আসে, ফ্যামিলির ব্যাপারটা আসে, তখন তো এটা ভাবা যায় না যে সে আমাদের কথা চিন্তা না করে নিজের কথাই বেশি চিন্তা করতেছে। এই পৃথিবীতে সবাই নিজের চিন্তা আগে করে, তারপর অন্য চিন্তা। এটা যত তাড়াতাড়ি বুঝবা ততই ভালো। যতই তোমার সাথে আত্মার পীড়িত হোক কোনো সমস্যা নেই, শুধু তো বুঝবা যে সবাই তার নিজের জন্য আগে, তারপরে দ্বিতীয় পার্সন, তারপরে তৃতীয় পার্সন, তারপরে এইভাবে। এই ব্যাপারটা এমন যে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক ভেঙেও ফেলা যায় না, আবার এইভাবেও চলা যায় না। আচ্ছা, তো ঠিক আছে, যাও, যে কিছুই থাকুক আমাদেরকে বানিয়ে গুনিয়ে চলতে হবে, এছাড়া কিছু বলার নেই। সবকিছু তো আর সমাধান নেই, যুক্তি বিবেচনা। আমার আম্মু বলে যে তোরে যাম বিয়ে দিব, তুই তো জামাইরে তুই থাপ্পড়তে বাসায় চলে আসবে। না, আমি ছোটবেলায় এরকম ছিলাম, যে আমি মাথা মুতা ফাটাইছি অনেক। তার জামাইরে থাপ্পড় দিলে জামাই আবার বাসা পর্যন্ত আসতে দেবে তো? ওইটাই। আচ্ছা, এই জন্য ভয়ে আম্মু আমার বিয়ের কথা বলেই না। আচ্ছা, হ্যাঁ, এই দরকার নাই। ঠিক আছে, তো সমস্যা নেই, আমরা যেভাবে বুঝি সে সেভাবেই চলি। এক অভিজ্ঞতার আগ পর্যন্ত আমরা আসলে সবাই সবার মতো করে বুঝি, তারপরে জীবনে তো সবসময় সব অভিজ্ঞতাই থাকবে।
এখন আমরা এই পড়ার মাধ্যমে হোক, বন্ধুত্বের মাধ্যমে হোক, আমরা জাস্ট অভিজ্ঞতা অর্জন করছি, বাকিটা অভিজ্ঞতা কতটুকু কাজে লাগাতে পারবো সেটা আমাদের ব্যক্তিগত জীবনটাকে ডেকোরেট করার জন্য। হ্যাঁ, তো পৃথিবীটা অশান্তিপূর্ণ, পৃথিবীটা তো আর ভালো মানুষের জন্য না, এটা তো বাইবেল কোরআনও বলেছে নাকি, পৃথিবীটা ভালো মানুষের জন্য না, তারা এখানে ভালো থাকে, পৃথিবীটা ভালো মানুষের জন্য স্যার কারাগার, এটা হচ্ছে বলা হয়েছে, এটা বলা হয়েছে। তার মানে ওই ব্যাপারটা বুঝতে হবে, তুমি ভালো থাকলে, তুমি যদি কারাগারই বোধ না করবে তাহলে তুমি ভালো নেই, তাহলে তুমি যদি পৃথিবী থেকে ভালো বোধ করো তাহলে বুঝতে হবে তুমি অলরেডি স্বার্থপর, তুমি স্বার্থবাদী হয়ে গেছো। তাহলে কোরআনকে দুনিয়াতে যদি যার ইচ্ছে তাই পেয়ে যায় তাহলে তো আর আখিরাতে জান্নাতের আশা করে লাভ নেই, তাহলে দুনিয়াতে জান্নাত পেয়ে গেলাম, তাহলে কিসের পরীক্ষা? আচ্ছা, তো ঠিক আছে, তো আশা করি এটা সহজ ছিল, আমরা সহজে বুঝতে পেরেছি নাকি? তাহলে এই দুইটা তোমরা ভালো করে পড়ে ফেলবা।